কি মিস আদিবা? ও সরি। আপনার তো গত 2 ঘন্টা 20 মিনিট 33 সেকেন্ড আগে ইসলামী শরীয়ত মোতাবেক এবং আইন মেনে নবীন চৌধুরীর একমাত্র ছেলে নীল চৌধুরীর সঙ্গে বিবাহ সম্পন্ন হইয়াছে। তাই আপনাকে তো এখন মিস বলাটা অন্যায়, তাই না মিসেস আদিবা? বলেছিলাম না, আপনি যত যাই করে নিন, বিয়েটা আপনার আমাকে করতে হবে। কি মিলল তো আমার কথা? তুই এটা কেন করলি নীল? আমি তোর কি ক্ষতি করেছিলাম? তাহলে তুই কেন আমার এত বড় সর্বনাশটা করলি? সর্বনাশ? কি বলছো এসব তুমি সুইটহার্ট? আমি তো আরও তোমাকে সর্বনাশ হওয়ার হাত থেকে বাঁচালাম। এর জন্য মিনিমাম কৃতজ্ঞতা বোধটুকু রাখো। একবার ভেবে দেখো তো, এখন যদি আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে তোমার এবং তোমার পরিবার এবং তোমার বাবা মার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো? তুই ভুলে যাস না নীল, আমার পরিবার, আমার এবং আমার বাবা মায়ের সম্মান যাওয়ার পেছনে তুই দায়ী। সুইটহার্ট, কেন এমন অযথা কথা বলছো? আর এই তুমি আমাকে তুই বলছো কেন? অভদ্র মেয়ে, স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? স্বামী মাই ফুট। তোকে আমি কখনো নিজের স্বামী হিসেবে মেনে নেব না। আর কিসের বিয়ে? কোন বিয়ের কথা বলছিস তুই? তুই যে মেয়ে, আমি বিয়ে মানি না, সেখানে তোকে স্বামী হিসেবে মানা তো ইম্পসিবল। জেগে জেগে স্বপ্ন দেখতে থাকো চান্দু, তোমার এই স্বপ্ন কখনো সত্যি হবে না। আমি আদিবা কখনোই তোকে স্বামী হিসেবে মেনে নেব না। সুইটহার্ট, আমাকে তো তোমার স্বামী হিসেবে মেনে নিতে হবে না। আমি জানি তুমি আমাকে স্বামী হিসেবে কখনো মেনে নিবে না। তো কি হয়েছে? আমি তো তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। এতেই আমাদের দুজনের সংসার শুধু চলবে না, দৌড়াবে। এই অসভ্য ছেলে, কি সব ফালতু কথা বলছিস তুই? তুই কি ভুলে গেছিস আমি তোর বন্ধুর বড় বোন? আর বন্ধুর বড় বোন মানে নিজের বোন, তাই সম্মান দিয়ে কথা বল। কিঞ্চিত ভুল বললে তুমি সোনা। তুমি আমার বন্ধুর বড় বোন ঠিক, কিন্তু আমার বড় বউ। জুতা চিনিস হারামজাদা ছেলে? জুতা দিয়ে পিটিয়ে তোকে সোজা করে দিব। তোকে ভালোই ভালোই বলছি, আমার সঙ্গে এসব ফালতু কথা বলা বন্ধ কর। আর এই ছেলে, তুই আমার ঘরে কি করছিস? বের হ বলছি, এক্ষুনি বের হ। তা না হলে ঝাড়ু দিয়ে পিটিয়ে তোকে বের করব। তোদের মতো লাফাঙ্গার অসভ্য ছেলেকে কিভাবে পিটিয়ে সোজা করতে হয় তাই আদিবা খান খুব ভালো করেই জানে। আমাকে পিটিয়ে নয় সুইটহার্ট, তোমার আদর দিয়ে সোজা করতে হবে। তুই এই স্বপ্ন দেখতে থাক, আমি কখনোই তোকে আমার স্বামী হওয়ার অধিকার দিব না। তুই নিজে যদি কখনো আমার স্বামী হয়ে অধিকার নিয়ে আমার সামনে আসিস, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। নিজের ভালো চাস তো সবসময় আমার থেকে দূরে থাকবি। তোর লজ্জা করতেছে না নিজের বন্ধুর বড় বোনকে এইসব অসভ্য কথা বলতে? না গো, আমার একদমই লজ্জা করছে না। আমার লজ্জা করছে না কারণ তুমি এখন শুধু আমার বন্ধুর বড় বোন না, তুমি এখন আমার বিয়ে করা হালাল বউ। তাই তোমার সাথে অসভ্যতামি করলে পাপ হবে না, বরং পূর্ণ হবে। আর তুমি বারবার এটা কেন ভুলে যাচ্ছ? তোমার সাথে যদি অসভ্যতামি না করি তাহলে আমার বংশবৃদ্ধি হবে কি করে? আমার নেক্সট জেনারেশনের আসতে এমনি অনেক দেরি হয়ে গেছে। এখন যদি তোমার সাথে অসভ্যতামি না করি আর তাদের আসতে যদি আরও দেরি হয়ে যায়, তাহলে তারা তো পরে আমার দিকে আঙুল তুলবে। তারা তো বলবে, বাবা, সব দোষ তোমার। তুমি কেন সময় মতো আমাদেরকে পৃথিবীতে আনতে পারোনি? তোমার জন্য আমাদের স্কুলে ভর্তি হতে দেরি হয়ে গিয়েছে, আমরা পড়াশোনায় পিছিয়ে গিয়েছি। তখন আমি তাদের কি জবাব দিব? একবারও কি তা ভেবে দেখেছো? অসভ্য বর্বর ইতর ছেলে কোথাকার! তুই আমার সামনে থেকে সরে যা নীল, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এমনি তুই আমার অনেক ক্ষতি করেছিস, দয়া করে আমাকে আর বিরক্ত করিস না। দেখ, যা হওয়ার তা হয়ে গেছে, এখন তা ফেরানোর কোনো রাস্তা নেই। তবে ভবিষ্যতে যা হবে তা আমাদের হাতে রয়েছে। এখন আমাদের দুজনকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। এক্স্যাক্টলি, আমিও তো তোমাকে তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের তো বিয়েটা হয়ে গিয়েছে, এখন পিছু ফেরানোর আমাদের কোনো উপায় নেই। তো এটাই সব থেকে ভালো হয়, নাকি আমরা যদি সব কিছু মেনে নিয়ে নিজেদের মতো করে জীবনটাকে নতুন করে শুরু করি? দেখো আদিবা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এতদিন ছোট ভাইয়ের বন্ধু পিচ্চি পিচ্চি বলে অনেক তুমি আমাকে নিজের থেকে আলাদা করে রেখেছ, কিন্তু আর না, আমি আর আমার ভালোবাসা থেকে বঞ্চিত হব না। তোমাকে আমার প্রাপ্য, আমার ভাগের ভালোবাসা
আমাকে দিতে হবে। এই ছেলে এই, তুই নিজেকে বলছি সেটা নিজেই শুনছিস? আমি অনেক বেয়াদব দেখেছি, কিন্তু তোর মতো অসভ্য বেয়াদব কোথাও দেখি নাই। তুই তো জানিস আমি মেহেদিকে ভালোবাসি, তুই জানিস আমি মেহেদিকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে কেন তুই এমনটা করলি? কেন তুই আমার এই সর্বনাশটা করলি? কেন তুই আমাকে মেহেদির থেকে আলাদা করে দিলি? কি অন্যায় ছিল আমার? কি ক্ষতি করেছিলাম আমি তোর? আর রইল বাকি ভালোবাসার কথা, তাহলে কান খুলে শুনে রাখ। আমি আগেও মেহেদিকেই ভালোবাসতাম, এখনো মেহেদিকেই ভালোবাসি এবং ভবিষ্যতেও মেহেদিকেই ভালোবাসবো। আমার জীবনে যত ভালোবাসা আছে সব মেহেদির জন্য। তাই আমার সঙ্গে এসব অসভ্যতা অভদ্রতা বন্ধ কর। নীল, তোকে তো আমি অনেক স্নেহ করতাম। তোকে আর আবিরকে আমি কখনো আলাদা করে দেখিনি। আমি কি কখনো তোকে এমন কোনো ইঙ্গিত করেছি যার জন্য তোর মনে আমার প্রতি এরকম কোনো চিন্তা ভাবনা ধারণ করতে পারিস? আদিবা, তুমি ভুলে যেও না, এখন কিন্তু আমি আর তোমার ছোট ভাইয়ের বন্ধু নীল নই। তুমি মানো আর না মানো, এখন তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী। তাই তুমি আমার সম্পর্কে এসব ধারণা রাখতে পারো না। আর তুমি আমাকে বেয়াদব বলছো? তুমি তো বেয়াদব নারীর মতো স্বামীর সামনে দাঁড়িয়ে পরপুরুষকে ভালোবাসার কথা বলছো। আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দেওয়া। আদিবা, আমাকে খারাপ হতে বাধ্য করো না। আমি তোমাকে সাবধান করছি, এরপরে আর সুযোগ দিব না। আর কখনো যদি ভুল করেও তুমি আমার সামনে অন্য কোনো ছেলেকে ভালোবাসার কথা বলো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি। তাই নাকি? তাহলে আমি 100 বার বলবো, 1000 বার বলবো, বারবার বলবো, আমি মেহেদিকে ভালোবাসি, আমি মেহেদিকে ভালোবাসি, আমি মেহেদিকে ভালোবাসি। আদিবা আর তার বাকি কথা শেষ করতে পারল না। নীল তাকে বাকি কথা শেষ করতে দিল না। আদিবা যখন নীলের সামনে দাঁড়িয়ে অন্য কোনো ছেলেকে ভালোবাসার কথা বলছিল, তখন নীল প্রচণ্ড রেগে যায় এবং সে রাগে নিজের হিতাহিত জ্ঞান শক্তি হারিয়ে ফেলে এবং সে রাগের বশে কি করছে সে নিজেও জানে না। আদিবা যখন মেহেদিকে ভালোবাসার কথা বলছিল, তখন নীল ঝড়ে বেগে এসে আদিবার উপর আক্রমণ শুরু করে। যখনই আদিবা কথা বলতে যাবে, অমনি নীল দৌড়ে সে আদিবার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় এবং আদিবা ছটফট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু ওই যে কথায় আছে না, মেয়ে যতই বয়সে বড় হোক না কেন, শক্তিতে সে একজন ছেলের কাছে চুনোপুটি মারত। তাই আদিবার ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। নীল যখন আদিবার উপর আক্রমণ করলো, তখন আদিবা যতই ছোটাছুটি করুক না কেন, সে নীলের শক্তির সাথে পেরে উঠল না। এরপর বেশ কয়েক মিনিট পর নীল আদিবাকে ছেড়ে দেয়। নীল আদিবাকে ছেড়ে দিতেই আদিবা রাগে ফুঁসতে ফুঁসতে তেড়ে আসে নীলের দিকে। আদিবা রাগে বশবর্তী হয়ে এসে সজোরে নীলের গালে চর বসিয়ে দেয়। আদিবার চর খেয়ে নীল নিজের গালে আলতো করে হাত রেখে আদিবাকে ফ্যাল করে দেখতে থাকে। নীলকে নিজের দিকে এভাবে চেয়ে থাকতে দেখে আদিবা আরও বেশি রেগে যায় এবং রাগে গজগজ করতে করতে সে বলে, অসভ্য ছোট লোক ইতর কোথাকার, কি করলি তুই এটা আমার সাথে? তোকে বারবার বারণ করছি, তুই বারবার আমার সঙ্গে একই কাজ করতে আসছিস কেন? তোর গায়ে কি মানুষের চামড়া নেই? তোর গায়ে কি অপমান বোধ লাগে না? না, লাগে না। প্রসঙ্গ যদি হয় নিজের প্রিয়তমার এবং নিজের স্ত্রীর, তাহলে আমি শুধু অসভ্য ছোটলোক ইতর বেহায়া বেয়াদব নই, জঘন্য খারাপ হতে পারি। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম আমার সামনে অন্য ছেলের নাম নিও না, কিন্তু না, তোমাকে বারবার যেটাই বারণ করি তুমি সেটাই করতে থাকো। ফালতু কোথাকার! মেহেদি বাইরের ছেলে নয়, না অন্য ছেলে, বাহিরের থার্ড ক্লাস ছেলে তুই। তুই হলি আমার জীবনে বাহিরের ছেলে। মেহেদি আমার জান, ওকে আমি নিজের থেকেও বেশি তোর এত বড় সাহস! অনেকবার তোকে সাবধান করেছি, আর না। এরপরে তোমার সাথে যা হবে এর জন্য তুমি আমাকে দায়ী করতে পারবে না, এই পুরো দায়ভার তোমার। আদিবা কথা শেষ হওয়ার আগে নীল সজোরে আদিবার গালে একটা চর মারে। এরপর রাগের বশবর্তী হয়ে হুট করে আদিবার গলা চেপে ধরে এবং দাঁতে দাঁত পিষে তাকে থ্রেট করে। আদিবা এতক্ষণ বোকার মতো ফ্যাল করে নীলের দিকে চেয়েছিল। সে হয়তো ভাবতেও পারেনি নীল এমন কিছু করবে,
কারণ এখনো পর্যন্ত যতবার তার সঙ্গে নীলের কথা হয়েছে, নীল সবসময় তার সঙ্গে মজা করে হাসি খুশিভাবে কথা বলেছে, কখনো তার সামনে রুট ব্যবহার করেনি। হঠাৎ করে নীলের এমন ব্যবহার দেখে আদিবা নিজেও বেশ চমকে যায়। সে শুধু নীলের মুখের দিকে চেয়ে থাকে, কিন্তু কোনো কথার উত্তর দিতে পারে না। আর নীল এতটাই রেগে গিয়েছে যে তার ফর্সা মুখশ্রী একদম লাল হয়ে গিয়েছে। সে নিজেও আর কোনো কথা না বলে হঠাৎ করে আদিবাকে আক্রমণ করে বসে। নীল হঠাৎ করে আদিবার মাথার চুল আঁকড়ে ধরে আদিবার ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। এবার শুধু আঁকড়ে ধরে না, বরং রাগের বশবর্তী হয়ে কামড়াতে থাকে। আর আদিবা ব্যথায় ছটফট করতে থাকে। নীল এতটাই হিংস্র হয়ে গিয়েছে যে আদিবার যে কষ্ট হচ্ছে সেটা তার নজরে হয়তো আজ আর আসছে না। যেই আদিবা একটু উফ শব্দ করলে নীলের অন্তরাত্মা উড়ে যেত। সে আদিবা এখন এত কষ্ট পাচ্ছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, তারপরও নীলের যেন কোনো ভ্রুক্ষেপ নেই। এক পর্যায়ে আদিবার পরনের শাড়ির আঁচল খামছে ধরে এবং আদিবা কিছু বুঝে ওঠার আগে তা টান দিয়ে আদিবার শরীর থেকে খুলে নেয়। আদিবাকে কোনো প্রতিক্রিয়া করার সুযোগ না দিয়ে আদিবার শরীরের উপর নীল নিজের অধিকার এবং বিচন শুরু করেন। আস্তে আস্তে নীল আদিবার পুরো শরীর নিজের দখলে নিয়ে আসে এবং আদিবার উপর নিজের অধিকার জাহির করে। আদিবা প্রথমে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও সে নীলের সঙ্গে পেরে ওঠে না। এক পর্যায়ে আদিবা কষ্টে জর্জরিত হয়ে যায়, কিন্তু এতেও নীলের যেন কোনো রকমের কোনো মায়া হয় না। আদিবার উপর সে যেন আজকে হিংস্র প্রাণীতে পরিণত হয়েছে। এরকম কয়েক ঘন্টা আদিবার উপর অত্যাচার করার পর নীল আদিবাকে ছেড়ে দেয় এবং আদিবার পাশে শুয়ে পড়ে। এদিকে আদিবা ব্যথায় জীর্ণশীর্ণ শরীর নিয়ে বিছানার এক কোণেই পড়ে থাকে। আজ আদিবার কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। কেন যেন বারবার তার মেহেদির চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। কি জবাব দেবে সে মেহেদিকে? কিভাবে সে মেহেদিকে বলবে সে তার মেহেদির ভালোবাসার মান রাখতে পারেনি? আজ কেন যেন আদিবার নিজের ওপর, নিজের শরীরের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আদিবা বেশ কিছুক্ষণ কান্না করতে থাকে, প্রচণ্ড কান্না করতে থাকে। নীল তার আর নিজের মধ্যে এতক্ষণ আদিবার সাথে পশুর মতো আচরণ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যেন এতক্ষণ কিছুই হয়নি। আদিবা অনেক কষ্টে উঠে ওয়াশরুমে যায় এবং শাওয়ারের নিচে বসে পাগলের মতো নিজের শরীর ডলতে থাকে, যেন তার শরীরে কোনো জঘন্য ময়লা লেগে আছে এবং তা তুলে ফেলার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এভাবে কয়েক ঘন্টা শাওয়ারের নিচে বসে থাকার পর হুট করে চারপাশ থেকে ফজরের আজানের ধ্বনি তার কানে আসে। নীল পাশ ফিরে দেখে তার পাশের বিছানা ফাঁকা। হঠাৎ করে নীলের ঘুম উড়ে যায় এবং সে বসে ভাবে আদিবা কোথায় গেল। এমন সময় ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসলে বুঝতে পারে আদিবা ওয়াশরুমে গিয়েছে। নীল এবার কিছু একটা ভেবে ওয়াশরুমের কাছে যায় এবং ওয়াশরুমের দরজা নক করতে থাকে। আদিবা, আদিবা, প্লিজ সুইটার দরজা খোলো। দেখো আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এমনটা করতে চাইনি। তুমি আমাকে বাধ্য করেছো। তোমাকে তো বারবার বলি, বলো তুমি দয়া করে আমার সামনে কোনো ছেলের নাম নিও না, কিন্তু না, তুমি বারবার একই ভুল করো। এই কলিজা, প্লিজ দরজা খোলো। দেখো আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, এর জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তাও প্লিজ দরজাটা খোলো। নীল এভাবে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও আদিবা নীরব থাকে। আদিবার এমন নীরবতা নীলের মনে ভীষণ ভয় সৃষ্টি করে। নীল মনে মনে ভাবে, আদিবা রাগের বশবর্তী হয়ে আবার উল্টাপাল্টা কিছু করে বসলো না তো? নীল এভাবে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু তারপরও আদিবার কোনো সারশব্দ দিল না। এবার নীল অধৈর্য হয়ে উত্তেজিত হয়ে যায় এবং খুব জোরে জোরে দরজা নক করতে থাকে। দেখো সুইটার, প্লিজ এমন করে না, প্লিজ দরজাটা খোলো। দেখো আদিবা, তুমি যদি এক্ষুনি দরজাটা না খোলো তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। প্লিজ আদিবা দরজা খোলো। যখন এভাবে অনেক ডাকাডাকির পরও আদিবা দরজা খুলল না, তখন নীল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে আর দেরি করে না, দরজা ভেঙে ফেলে। নীল দরজা ভেঙে দেখে আদিবা শাওয়ারের নিচে বসে আছে এবং ননস্টপ পানিতে ভিজছে।
নীল আদিবাকে দেখে বেশ ভয় পেয়ে যায় এবং বেশ কিছুক্ষণ থমকে থাকে। নীল দৌড়ে গিয়ে আদিবাকে জড়িয়ে ধরে এবং তাকে হালকা হালকা ঝাঁকাতে থাকে। নীল আদিবার গায়ে হাত দিয়ে থমকে যায়। আদিবার পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে গিয়েছে। নীল মনে মনে ভাবতে থাকে, তবে কি আদিবা সারা রাত এভাবে পানিতে ভিজেছে? কেন যেন এখন নীলের ভিতরে নীল অপরাধবোধ কাজ করছে। সে কি তাহলে আদিবার ওপর অনেক বেশি অন্যায় করে ফেলেছে? নীল এবার আদিবার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে আদিবা কেমন যেন নেতিয়ে পড়ছে। নীল সাথে সাথেই আদিবাকে নিজের সাথে জড়িয়ে নেয়। এরপর সে আদিবাকে ভালোভাবে মুছিয়ে শুকনো কাপড় পরি বাইরে নিয়ে আসে। কিন্তু এরপর বাধে আরেক বিপত্তি। নীল যখন আদিবাকে নিয়ে বেডের কাছে আসে এবং আদিবাকে বসাতে চায়, তখন দেখে পুরো বেডের চাদর যেন রক্তে মাখামাখি হয়ে আছে। এরপর নীল আরেকবার আদিবার দিকে তো একবার বিছানার চাদর দিকে তাকাচ্ছে। এরপর নীলের অপরাধী মনটা আরও বেশি অপরাধী কাজ করতে থাকে। সে আবারও কয়েকবার আনমনে আদিবাকে সরি বলে। নীল ভালোভাবে বুঝতে পারে সে আদিবার সাথে ঠিক কত বড় অন্যায় করছে। সে কোল থেকে আলতো করে আদিবাকে পাশে নামিয়ে খুব দ্রুত বেডের থেকে চাদরটা তুলে নেয় এবং নতুন করে একটা চাদর কাভার থেকে বের করে এনে বিছানায় সুন্দর করে বিছিয়ে আদিবাকে বিছানায় শুয়ে দেয় এবং পুরনো চাদরটা নিয়ে গিয়ে ওয়াশমে ধুয়ে দেয় এবং নিজেও শাও নিয়ে বাইরে এসে দেখে আদিবা এখনও কেমন যেন তাকিয়ে আছে। আদিবাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ রকমের শকটের মধ্যে রয়েছে। এরপর নীল বাইরে চলে যায় এবং বেশ কিছুক্ষণ পর রুমে ফিরে আদিবাকে কয়েকটি ওষুধ খাইয়ে দেয়। আদিবা যেন তার সাথে কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে ভুলে যায়। এভাবে অনেকক্ষণ অনেক চেষ্টা করে নীল আদিবাকে ঘুম পাড়াতে সফল হয়। নীল আদিবাকে ঘুম পাড়িয়ে দিয়ে সেও আদিবার পাশে ঘুমিয়ে পড়ে। সকাল 10টার সময় দরজার কড়া নাড়ার শব্দে নীলের ঘুম ভেঙে যায় এবং সে পাশে তাকিয়ে দেখে আদিবা এখনও ছোট্ট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে এবং আদিবার চোখের পাশ দিয়ে পানির রেখা দেখে বোঝা যাচ্ছে আদিবা কান্না করছে। নীল আস্তে করে আদিবার পাশ থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয় এবং দাঁড়িয়ে দেখে আদিবার ছোট ভাই আদি দাঁড়িয়ে আছে। কিরে শালা বাবু, তুই এখানে? মানে এত মানে করছিস কেন? যা বলার ঝেড়ে কাস। আচ্ছা বাদ দে, আয় ভেতরে আয়। না, যাব না। আচ্ছা, আপু কি ঘুম থেকে উঠেছে? নীল এবার ভালো করে আদির দিকে লক্ষ্য করে দেখে আদি কেমন যেন হেজিটেট ফিল করছে নীলের সঙ্গে কথা বলতে। নীল যখন আদিবাকে ঘরের মধ্যে নিয়ে আসার কথা বলে তখন কেমন যেন অদ্ভুত ব্যবহার করে। নীল এটা লক্ষ্য করে। একবার আদি তো আরেকবার ঘুরে আদিবার দিকে লক্ষ্য করে। আদিবা এখনও ঘুমাচ্ছে। তা দেখে নীল আস্তে করে ঘরের বাইরে গিয়ে দরজাটা ভিড়ে আদির ঘাড়ে নিজের হাত রেখে আদিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলে, ওই শালা, এমন ব্যবহার করছিস কেন? দেখে মনে হচ্ছে তোর বোন নয়, তুই নতুন বউ। না, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে এখন তোকে কি বলে ডাকবো? কেন আগে যা বলে ডাকতি? আগে যা বলার বলেছি। এখন আগের আর এখনকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগে তুই আমার শুধুমাত্র বন্ধু ছিলি, কিন্তু এখন তুই আমার বড় আপুর হাজবেন্ড। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। তোর ডাকে পরিবর্তন হলেও আমার ডাকের কোনো পরিবর্তন হয়নি। আমি আগেও তোকে শালা বলেছি, এখনও তোকে শালাই বলছি। নিয়তির খেলা নিয়তির খেলা, বুঝলি নীল? এখন তো তুই আমার মুরব্বী। ওই শালা, একদম ফালতু কথা বলবি না। আমি তোর মুরব্বি মানে? আরে তুই তো এখন আমার বড় বোনের হাজবেন্ড, মানে আমার দুলাভাই। আর দুলাভাই মানে তো গার্ডিয়ান, আর গার্ডিয়ান মানে তো ময় মুরব্বী, তাই নয় কি? শালা বজ্জাত আদি, আর একবার যদি উল্টাপাল্টা কথা বলেছিস তো কানের উপর মেরে কান লাল করে দেব। সম্পর্ক যাই হোক না কেন, তুই আগেও যেমন আমার প্রাণপ্রিয় বন্ধু ছিলি, এখনও তুই আমার প্রাণপ্রিয় বন্ধু আছিস এবং ভবিষ্যতেও তুই আমার প্রাণপ্রিয় বন্ধুই থাকবি। আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে। এবার আপুকে নিয়ে নিচে আয়। আম্মু আব্বু আর আঙ্কেল আন্টি তোদের জন্য নিচে অপেক্ষা করছে। ব্রেকফাস্ট করে তো আবার তোদেরকে তোদের বাড়িতে বেরোতে হবে। ওই শালা, ভাগিয়ে দিচ্ছিস নাকি? তো বোন বিয়ে দিয়েছি কি ঘরে বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য নাকি? ওরে শালা, তোর বোন এত খাদক নাকি?
তাই বোনকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিলি। ঝুলিয়ে দিয়েছি নাকি? তুই ছিনিয়ে নিয়েছিস। শোন নীল, ঘটনা যাই হোক, সত্যি তুইও জানিস আমিও জানি কিভাবে কোন পরিস্থিতিতে এবং কেন তোর আর আপুর বিয়ে হয়েছে। শোন, আমি জানি তুই আমার আপুকে অনেক ভালোবাসিস এবং তুই আমার আপুকে অনেক ভালো রাখবি, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি কখনো কোনো কারণে কোনো পরিস্থিতিতে দেখি তুই আমার আপুকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়েছিস, তাহলে ওই দিন তোর বাড়িতে আমার আপু শেষ দিন হবে। কথাটা মাথায় রাখিস। আর হ্যাঁ, এটা কিন্তু আমার থ্রেট নয়, সতর্ক বার্তা। আমি তোদের সকলের মান রাখার চেষ্টা করব। এর জন্য যদি আমার নিজের জীবনও দিয়ে দেওয়া লাগে আমি তাও উৎসর্গ করব। ধন্যবাদ আদি, তোকে অসংখ্য ধন্যবাদ। তুই যে আমাকে বুঝেছিস এবং আমার ভালোবাসাটাকে বুঝে তাকে সম্মান জানিয়ে তুই আমাকে সাহায্য করেছিস তোর বোনকে নিজের করে পেতে। এর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকব এই জন্য যে তুই আমাকে বেঁচে থাকার সম্বল তুলে দিয়েছিস। আপুকে নিয়ে নিচে আয়। আদি নীলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আদিবাকে নিচে নিয়ে আসার কথা বলে এবং চলে যায়। নীল কিছুক্ষণ আদির যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আদিবার কাছে ফিরে যায়। নীল ঘরে ফিরে এসে দেখে আদিবা এখনো ঘুমিয়ে আছে। তাই নীল আস্তে আস্তে আদিবার কাছে গিয়ে আদিবার মাথার কাছে বসে। আদিবার মাথাটা নিজের কোলের উপর নিয়ে হালকা করে বিলি কেটে দিতে থাকে। হঠাৎ কারোর এমন কোমল মায়াবী স্পর্শে আদিবার ঘুম হালকা হয়ে যায়। এরপর সে আস্তে আস্তে চোখ খুলতেই তার চোখের সামনে ঝাপসা দেখে। পরিস্থিতি বুঝতে আদিবার বেশ কয়েক মিনিট সময় লাগে। এরপর যখন তার মস্তিষ্ক সক্রিয় হয় এবং সে অনুধাবন করে গতকাল থেকে এখন পর্যন্ত তার সাথে ঠিক কী হয়েছে এবং সাথে সাথে উঠে বসে এবং নীল কিছু বুঝে ওঠার আগে তাকে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আদিবার এমন হঠাৎ আক্রমণে নীল ভ্যাবাচাকা খেয়ে যায়। নীল প্রথম কিছু বুঝে উঠতে না পারলেও হঠাৎ মেঝেতে পড়ে তার কোমর এবং পায়ে বেশ খানিকটা আঘাত পায়। অসভ্য ছোট লোক জানোয়ার কোথাকার! তোকে তো আমি এতদিন শুধু বাচ্চা ভেবে ইগনোর করে গেছি, কিন্তু তোর মনে মনে যে এতটা শয়তানি, তুই যে এত বড় জানোয়ার, যদি আগে জানতাম তাহলে কখনোই তোকে আমি আমার আশেপাশে ঘেঁষতেও দিতাম না। তুই কি করে পারলি আমার এত বড় সর্বনাশ করতে পারলি? মেহেদি তো এখন কখনোই আমাকে মেনে নেবে না, আর ও মেনে নিল আমি এবার কি করে তার সামনে গিয়ে দাঁড়াবো? কিভাবে বলবো আমি তার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি? আমি পারিনি নিজেকে রক্ষা করতে তোর মতো পশুর হাত থেকে। আমি কি করে তাকে বলবো আমি আমার সর্বস্ব হারিয়েছি? না, আমি পারবো না, কখনোই পারবো না মেহেদিকে ঠকাতে। আর ওকে ছাড়া বেঁচে থাকাও আমার পক্ষে সম্ভব না। তুই কেন করলি আমার সঙ্গে এটা? আমি যে আর বেঁচে থাকতে পারবো না, যে মুখ আমি মেহেদিকে দেখাতে পারবো না, সেই জীবন রেখে আমার কোনো লাভ নেই। দেখো আদিবা, আমি জানি আমি ভুল করেছি। ভুল? তাই ভুল করেছিস, তুই অন্যায় করেছিস, জঘন্য অন্যায়। তোকে তো আমি কখনোই ক্ষমা করব না, এই জীবনে তো পারবোই না। দেখো তুমি শান্ত হও। আমি জানি আমার দ্বারা কাল একটা অন্যায় হয়ে গিয়েছে, কিন্তু এখন তো কিছু করার নেই। আর তাছাড়া একদিক দিয়ে দেখতে গেলে আমি কোনো অন্যায় করিনি, কারণ তুমি এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী, আইন মোতাবেক আমার স্ত্রী। তাই তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আমি কোনো অন্যায় করিনি, বরং অন্যায় করেছো তুমি, এবং বারবার করছো। নিজের স্বামীর সামনে বারবার অন্য একটা ছেলেকে ভালোবাসার কথা বলছো, এটা কি অন্যায় নয়? স্বামী? কিসের স্বামী? কে মানে তোকে স্বামী? ভুলে যাস না, তুই শুধু কালকে আমার সঙ্গে একটা অন্যায় করিসনি, তুই গতকাল আমার পুরো জীবনটা বরবাদ করে দিয়েছিস। তুই পরিকল্পনা করে আমাকে বিয়ে করেছিস। আমি তোকে কখনো নিজের স্বামীর মর্যাদা দেব না। আর বাকি রইল অধিকারের কথা। অধিকার তো মানুষ তখন পায় যখন বিপরীত পাশের মানুষের প্রতি সম্মান থাকে। তুই কি আমার সম্মতি নিয়ে আমার সঙ্গে কিছু করেছিস? না তো, তুই আমার সম্মতির বিরুদ্ধে গিয়ে আমার সঙ্গে অন্যায় করেছিস। আর এটাকে কি বলে জানিস? এটাকে স্বামীর অধিকার না, এটাকে রেপ করা বলে। আর তুই আমাকে রেপ করেছিস, তুই আমার পাপী, আমার রেপিস্ট। তুমি এভাবে বলতে পারো না দিবা। দেখো, বিয়েটা কোনো ছেলে খেলা না যে তুমি আমি একবার খেললাম, খেলা শেষ, সব কিছু শেষ, তা না। বিয়েটা একটা পবিত্র বন্ধন। বিয়েটা যেভাবে হোক
যে পরিস্থিতিতেই হোক আমাদের বিয়েটা হয়েছে, তাই আমাদের উচিত সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করা, নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে নেওয়া। হাসালি সংসার, জীবন গড়া, তাও আবার তোর মতো জানোয়ারের সঙ্গে, ইম্পসিবল। আমি কখনোই তোর সাথে সংসার করব না, আমি ডিভোর্স চাই। আমি কখনোই একজন রেপিস্টের সাথে নিজের জীবন গড়তে পারবো না। আমি মেহেদির সাথে জীবন শুরু করি বা না করি, তাও তোর মতো জানোয়ারের সঙ্গে নিজের জীবন নষ্ট করব না। আর আমি কখনোই তোকে ক্ষমা করব না। আদিবা প্লিজ একটাবার আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তো ভাইয়া আসবো? নিশা ডাকে আদিবা এবং নীল দুজনেই পিছন ফিরে দেখে আদিবার চাচাতো বোন নিশা নীল এবং আদিবাকে ডাকছে। নিশাকে দেখে দুজনে সংযত হয়ে যায়। তাদের মধ্যে তারা ঝামেলাটা নিশার সামনে আর ফুটিয়ে তুলতে চায় না। এরপর নিশা তাদের থেকে অনুমতি নিয়ে ওদের ঘরে প্রবেশ করে এবং তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, সরি ভাইয়া, সরি আপু, আপনাদের ডিস্টার্ব করার জন্য। নাটক না করে কি বলবি বল। কোনো সমস্যা আপু? তুমি এমন করতেছো কেন? না নিশা, আসলে তোমার আপু একটু ডিস্টার্ব হয়ে আছেন তো, এই জন্য আর কি। ওনার কথা ধরো না। আচ্ছা বলো, তুমি কি বলছিলে যেন? আসলে ভাইয়া আপনাকে আর আপুকে সবাই নিচে ডাকছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। এরপর নিশা নীল আর আদিবার দিকে ভালো করে একবার লক্ষ্য করে নিচে চলে যায়। নিশা চলে যেতেই আদিবা নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে গেল এবং আদিবা চলে যেতে নীল তার পিছু পিছু নিচে গেল। আদিবা এবং নীল নিচে গিয়ে দেখে সকলে ডাইনিং টেবিলে তাদের জন্য বসে বসে অপেক্ষা করছে। নীল কোনো কথা না বলে চুপচাপ গিয়ে আদিবার বাবার পাশে একটা চেয়ার ফাঁকা ছিল সেটা টেনে বসে পড়ল। নীল বসার পর আদিবা যখন টেবিলের কাছে গেল তখন গিয়ে দেখে টেবিলে মাত্র একটি চেয়ারই ফাঁকা আছে, তাও আবার সেটা নীলের পাশে। আদিবা প্রথমে বসতে চাইল না। আদিবা যখন খাবার টেবিলে না বসে উঠে চলে যাচ্ছিল তখন পিছন থেকে হঠাৎ করে আদিবার বাবা আদিবাকে ডেকে বলল, কোথায় যাচ্ছ মামুনি তুমি? আমার খিদে নেই বাবা। খিদে নেই বললেই হবে? আর তাছাড়া আবার কবে তোমার সঙ্গে একসঙ্গে বসে খেতে পারবো তা জানা নেই। তাই বলছি কি আম্মু, তুমি এসো, আমার পাশে এসে বসো এবং বাবার সঙ্গে বসে খাও। আর কবে খেতে পারবো পারবো না মানে বুঝলাম না বাবা। দেখো মেয়ের কাণ্ড। আম্মু, তুমি কি ভুলে যাচ্ছ গতকালকে যে তোমার নীল বাবার সঙ্গে বিয়ে হয়েছে? তার শ্বশুর বাড়িতে যেতে হবে না? কেন বাবা, আমাকে তাড়িয়ে দেওয়ার এত তাড়া ছিল তোমার? এমন করে কেন বলছো মামুনি? তাহলে কেমন করে বলবো বাবা? তুমি তো খুব ভালো করেই জানতে আমি সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তাহলে এত তাড়াতাড়ি আমার বিয়ে দেওয়াটাকে খুব জরুরি ছিল? আমাকে অনার্স কমপ্লিট করার সুযোগটুকুও কেন দেওয়া হলো না? আমি কি তোমাদের কাছে খুব ভারী হয়ে গিয়েছিলাম? এমন করে বলো না মা। তুমি কি বোঝো না বাবার কষ্ট হয়? আর মেয়েরা কখনো বাবার কাছে ভারী হয় না মা। মেয়েরা তো বাবার অহংকার, বাবার গর্ব। তুমি কি করে বাবাকে কথাটা বলতে পারলে মা? তাহলে কেন তুমি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে, তাও আবার আমাদেরই ছোট ভাইয়ের বন্ধুর সাথে, যে কিনা আমার থেকেও 2 বছরের জুনিয়র? এখন আমি আমার বন্ধু বান্ধবদের কিভাবে বলবো আমি একজন আমার থেকে 2 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করেছি? যাবা তুমি আমাকে বিয়ে দিলে, কিন্তু জুনিয়র ছেলে দেখে কেন বিয়ে দিলে? দেশে কি আর কোনো ছেলে ছিল না? মা, এটা হারাম কিছু নয়। আর তাছাড়া আমাদের ধর্মে এর কোনো নিষেধাজ্ঞা জারি করা নেই। তাহলে তোমার নীল বাবাকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে সমস্যাটা কোথায়? বাবা প্লিজ, আমি কোথাও যেতে চাই না। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে কোথাও যেতে দিও না। আমি কিন্তু মরে যাব বাবা। বাবা, আমার তোমাদের ছাড়া থাকতে খুব কষ্ট হবে। প্লিজ বাবা, আমাকে যেতে দিও না। দেখো মেয়ের কাণ্ড, এভাবে বলতে হয় না মা। সব মেয়েদেরই একদিন না একদিন তার আপন ঘর, তার স্বামীর ঘরে চলে যেতে হয়। যুগের পর যুগ এটাই হয়ে আসছে। এটাই আমাদের মেয়েদের জীবনের সবথেকে বড় সত্য। কিন্তু মা, আমি তো এত তাড়াতাড়ি এত বড় সত্যের সম্মুখীন হতে চাইনি। তাহলে কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি এত কঠিন একটা সত্যের সম্মুখীন করে দাঁড় করালে? এটার কি খুব প্রয়োজন ছিল? এভাবে বলতে হয় না আম্মু। তাছাড়া তুমি তো খুব একটা দূরে যাচ্ছ না। তোমার তো কপাল ভালো, তুমি আমাদের পাশেই থাকবে। তুমি তো শুধু ফ্লোর চেঞ্জ করছো, 2nd ফ্লোর থেকে 3rd ফ্লোরে যাচ্ছ।
কিন্তু অন্য মেয়েদের কথা চিন্তা করে দেখো তো, তারা তাদের বাবা মা, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ছেড়ে মাইলের পর মাইল দূরে গিয়ে কিভাবে থাকে। মা আমার মন খারাপ করে না। তোমাদের কি আমাকে ছাড়া থাকতে একটু কষ্ট হবে না আব্বু আম্মু? আদিবার আব্বু আম্মু আদিবার কথা শুনে দুজনে চোখ ছলো আদিবার দিকে তাকায় এবং আদিবার আড়ালে নিজেদের চোখের পানি খুব যত্ন সহকারে মুছে। আদিবা সামনে মুচকি হেসে তাকে বলে, আমাদের কষ্ট কেন হবে আম্মু? আমাদের মাটা তো আমাদের থেকে বেশি দূরে যাচ্ছে না। আমাদের আম্মুটা তো আমাদের আশেপাশে থাকবে। আমার মার যখন আমাদের দেখতে পছন্দ হবে তখন সে চলে আসতে পারবে, এবং আমাদের যখন আমার আম্মুটাকে খুব দেখতে ইচ্ছে করবে তখন আমরা চলে যাব আমার আম্মুর কাছে। কি আম্মু তুমি আমাকে তোমাদের বাড়িতে যেতে দিবে না? আর ভাই সাহেব, আপনাদের কোনো অসুবিধা আছে যদি আমার আম্মুটা আমাদের কাছে আসে বা আমরা আমাদের আম্মুর কাছে যাই? আদিবার বাবা যখন আদিবার শ্বশুর শাশুড়ি মানে নীলের বাবা মাকে উদ্দেশ্য করে এই কথাটি বলে, তখন আদিবার বাবা মার কথা শুনে নীলের বাবা মা হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসে এবং আদিবাকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাসি মুখে বলেন, কি বলছেন কি ভাই সাহেব? আদিবাকে তো আমরা নিজের মেয়ে ছাড়া অন্য নজরে দেখিনি। ছোট থেকে নিজেদের সামনে বেড়ে উঠতে দেখেছি মেয়েটাকে। আমাদেরও খুব শখ ছিল আমাদের আদিবার মতন একজন হাসি খুশি, প্রাণোচ্ছল, সুন্দর, মিষ্টি একটা মেয়ে থাকবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু। তাই আল্লাহ আমাদের ঘরে আদিবার মতন মেয়ে না দিয়েছে নীলের মতন একজন ছেলে। কিন্তু তারপরও মনের মাঝে একটা সুপ্ত বাসনা ছিল একটা মেয়ের। তাই যখনই আদিবার হাসি মুখ দেখতাম তখনই মনে হতো আমার যদি এমন একটা মিষ্টি মেয়ে থাকতো। আবার কয়েকবার মনে মনে এটাও ভেবেছি, আদিবার মতন করে কেন আদিবাকে যদি আমাদের বাড়িতে নেওয়া যেত। কিন্তু কিভাবে নিব? আদিবাকে যে পুত্রবধূ করার বাসনা মনে আসেনি তা কিন্তু নয়, এসেছে। কিন্তু সমাজ, পরিবেশ, পরিস্থিতির ভয়ে বা আপনারা যদি আপনাদের মেয়ের থেকে বয়সে ছোট ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে না চান, এতে যদি আমাদের সম্পর্ক নষ্ট হয় বা আদি ভাই যদি আর কখনো আমাদের বাড়িতে না আসে, আমাদের সাথে দুষ্টুমি না করে, তাহলে আমাদের চলবে কিভাবে? এই ভয়ও অনেকবার মনের মধ্যে আশা বাসনাটাকে দাবিয়ে রেখেছি, কখনো মাথা চাড়া দিয়ে উঠতে দেইনি। কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন, যেটা চেয়েছি আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছে। মামনি তাকে আমার মা বানিয়ে দিয়েছে। তাই আমার মা যখন যা চাইবে তাই করতে পারবে। সে যদি চায় এখানে থাকতে পারবে এবং তার যখন ইচ্ছা সে তার বাবা মায়ের কাছে এসে সময় কাটাতে পারবে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কি তাই তো নিজের মা? একদমই তাই। আসলে প্রথমে আমার মাথায় এটা আসলেও ও যখন নীলের সঙ্গে আদিবার বিয়ের কথা হয় তখন আর মনের মাঝে না প্রসঙ্গটা আসেনি। কেন জানি না বলতে ইচ্ছা করেনি। কেই বা এই মিষ্টি মেয়েটাকে হাতছাড়া করতে চাইবে। তাই আমি যখন ওই সুযোগ পেলাম তখন সুযোগটা লুফে নিলাম। আমরা তো আমাদের মেয়েটাকে সাদরে নিজের করে গ্রহণ করে নিলাম, কিন্তু আমাদের মেয়েকে আমাদেরকে নিজের করে নিতে পেরেছে? এটা তো জানার প্রশ্ন, তাই না? প্রশ্নটি করে নীলের মা আদিবার দিকে এগিয়ে আসে এবং আদিবার এক হাত নিজের মুঠোয় নিয়ে এবং মাথায় আলতো হাতে বলে, আদিবাকে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, আমো, আমাদেরকে নিজের করে গ্রহণ করেও ও নেওয়া যায় না? আমরা তো ছোটবেলা থেকে তোকে কখনো অন্য চোখে দেখিনি, নিজের মেয়েই মনে করেছি। তুই কি আমাদের নিজের বাবা মা মনে করতে পারিস না? তুই কি পারিস না নীলের মতো করে আরেকটা সন্তান হয়ে উঠতে? আমাদের এই চাওয়াটাকে কি খুব অন্যায় হয়ে যাবে? আদিবা নীলের বাবা মায়ের কথা শুনে কি বলবে ঠিক বুঝে উঠতে পারে না। সে ভিতর থেকে ভীষণ দুর্বল হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, এই মানুষগুলো ছোটবেলা থেকে আমাকে কত আদর স্নেহ করেছে, আমার বাবা মায়ের মতোই আমাকে ভালোবেসেছে। এনারা আমাকে কত ভালোবাসে, আমি কিভাবে একজনের শাস্তি আরেকজনকে দিব? আমি কিভাবে এনাদের বলবো যে আমি এনাদেরকে নিজের করে নিতে পারবো না? আমি পারবো না এনাদের সঙ্গে থাকতে। এনাদের সাথে তো আমার কোনো সমস্যা নেই, এনারা তো আমার কোনো ক্ষতি করেনি, বরং দিয়েছে বুক ভরা ভালোবাসা। তাহলে কিভাবে আমি তাদের আশাহত করি? হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, আমি কি করব? কি রে, কি হলো? কথা বলছিস না কেন যে? কেন, কি সমস্যা? তবে কি তুই আমাদের গ্রহণ করতে পারবি না আমাদেরকে নিজেদের করে নিতে? আদিবা নীলের মায়ের কথা শুনে চলো চলো চোখে নীলের মায়ের দিকে তাকাই এবং এক পলক নীলের দিকে তাকাই। তারপর নীলের মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে,
আমি কেমন করে মায়ের আবদার ফেলে দিয়ে আমাকে বলবে আমিও তো তোমাদের অনেক ভালোবাসি আঙ্কেল আন্টি, কিন্তু আমার পড়াশোনা। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না মামনি। তোমার পড়াশোনা যেমন চলছিল ঠিক তেমনিই চলবে, এতে আমাদের কোনো অসুবিধা নেই। বরং আমরা নিজেরাও চাই তুমি নিজের পড়াশোনা চালিয়ে যাও। আর তাছাড়া তুমি আর নীল তো একই কলেজে যাওয়া আসা করো, তাহলে তোমরা দুজন একসঙ্গে যাতায়াত করতে পারবে, এতে তো আমাদের কোনো অসুবিধা নেই মা। অনেক চেষ্টা করার পরও আদিবা তার পরিবারকে বা নীলের পরিবারকে আদিবা নিজের পরিবারে থাকার জন্য রাজি করাতে পারেনি। সে বারবার এটাও বলেছিল যে তার পড়াশোনা শেষ হলে তারপর সে নীলদের বাড়িতে যাবে, কিন্তু কেউ কোনোভাবে রাজি হয়নি। এজন্য আদিবাকে বাধ্য হয়ে নীলদের বাড়িতে যেতে হয়েছে। আদিবারা নীলদের বাড়িতে আসার পরে একে একে নীলদের আত্মীয় স্বজনেরা আসতে শুরু করে নীলের বউকে দেখার জন্য। অনেকে এসে অনেক রকমের কথা বলে। কেউ বলে মেয়ের বয়স তো ছেলে বয়সের থেকে অনেক বড়, এই সংসার কি টিকবে? কেউ বলে বিয়েটা কি তাহলে নিজেরাই করেছে? কেউ বলছে এই বুড়ি বেটি কি ছেলেটাকে ফাঁসাইয়া বিয়ে করছে? বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তায় নীলের বাবা এবং মা যোগ্য জবাবের মাধ্যমে সকলের মুখ বন্ধ করে দিয়েছে। নীলের মায়ের কথা ছিল, ছেলে আমার, বৌমা আমার, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তো আপনাদের কিসের অসুবিধা? আমার ছেলের বউ বড় হোক, বুড়া হোক, চূড়া হোক, সব আমাদের, এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? এতে আমাদের তো কোনো আপত্তি নেই, তাহলে আপনাদের এত মাথা ব্যথা কিসের হচ্ছে? কিসের জন্য আমি এটাই তো বুঝতে পারছি না। শুনুন, আপনাদের ডাকা হয়েছে আমার ছেলে মেয়েকে দোয়া দেওয়ার জন্য। আপনাদের যদি এমন করে আমার ছেলে মেয়েদের কথা শোনানোর থাকে তাহলে প্লিজ এবার আপনারা আসতে পারেন। আপনাদের মতো আত্মীয় স্বজন আমার অন্তত দরকার নেই। অনেক অপমানিত বোধ হয়। চুপ হয়ে গেছে তো অনেকে চলে গিয়েছে, এতে অবশ্য আদিবার বাবা মা কারোরই কিছু যায় আসে না। আদিবার প্রথম প্রথম খারাপ লাগতো, পরবর্তীতে নীলের বাবা মা যখন তার সম্মান বাঁচানোর জন্য এভাবে নিজেদের আত্মীয়র সঙ্গে আত্মীয়তা নষ্ট করতে চায়, এটা দেখে আদিবা আর শান্ত থাকতে পারে না। দৌড়ে গিয়ে নীলের বাবা মাকে জড়িয়ে ধরে। আজে বাজে মনে মনে কষ্ট পায় আদিবা, মনে মনে কষ্ট পেয়েছিল। এটা বুঝতে পেরে নীলের বাবা মা দুজনে আদিবাকে নিজেদের বাহুডরে জড়িয়ে নেয়। এভাবে সারাদিন বিভিন্ন আচার অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার মধ্য দিয়ে খুব ভালোভাবে দিনটা কেটে যায়। সারাদিন একবারও নীল আদিবার সামনে উপস্থিত হয়নি, আদিবাকে বিরক্ত করেনি। কিন্তু কথায় আছে না, পাখি সারাদিন বলে জঙ্গলে উড়ে বেড়ালেও সন্ধ্যাবেলা তাকে নিড়ে ফিরতেই হয়। ঠিক তেমনই সারাদিন নীল আদিবার সামনে না আসলেও রাতের বেলা তাকে আদিবার সাথে একই ঘরে আসতে হয়। আসতে হয় বলে ভুল হবে। নীলের কাজিনরা এবং বন্ধু মহলরা সকলে জোর করে নীলকে নীলের ঘরে দিয়ে যায় আদিবার কাছে। হুট করে দরজা লাগানো শব্দে আদিবা পিছন ফিরে তাকিয়ে দেখে নীল এসেছে। নীল আদিবাকে দেখা মাত্র তার মাথা নত করে ফেলে। আদিবা নীলের এরূপ অবস্থা দেখে তাচ্ছিল্য ভরা একটা হাসি দেয় এবং আস্তে আস্তে নীলের সামনে এগিয়ে গিয়ে নীলের মুখ উঁচু করে বলে, কি চলে এসেছিস তো নিজের চাহিদা মেটাতে? আসলে ভালোবাসা টালোবাসা কিছু না, তোর এতদিনের লালসা ছিল আমার শরীরের উপর, এই জন্য যখন সুযোগ পেয়েছিস তখনই ঝাঁপিয়ে পড়েছিস। তোরা ছেলে জাতটাই খারাপ, জেনে একটা অবলা মেয়েকে অসহায় পেয়ে গেছিস, অমনি ভোগ করতে শুরু করে দিয়েছিস। তাহলে আজকে এত ভালো সাজার নাটক করার কি আছে? যা করার তা করে ফেলেছিস, আবার তো এসেছিস আমার শরীরকে খুব ভালো লেগেছে, তাহলে আর দেরি করছিস কেন? যা করতে এসেছিস করে বেরিয়ে যা ঘর থেকে, তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করছে না। আদিবা, এবার কিন্তু তুমি খুব বেশি বেশি করছো। বেশি বেশি করছি? ও আচ্ছা, আমি বেশি বেশি করছি তাই না? তাহলে তুই গতকাল কি করেছিস ভুলে গেছিস সব? আরে ভুলে তো যাবি, এতদিনের লালসা মিটিয়ে নিয়েছিস, এখন আর মন থাকবে না তো। এভাবে না বলে যদি এতই রাগ থাকে তাহলে একবারে মেরে ফেললেই তো পারতে। এখনো তো তোর মতো এতটা জঘন্য খারাপ হতে পারেনি, এই জন্যই হয়তো এখনো বেঁচে আছিস, তা না হলে গত রাত্রে তোকে খুন করে ফেলতাম। তবে অপেক্ষায় থাকবো তোমার হাতে খুন হওয়ার জন্য। কথাটি বলে নীল আদিবাকে পাশ কাটিয়ে গিয়ে একটা কাঁথা এবং বালিশ নিয়ে ফুলরে বিছিয়ে শুয়ে পড়ে এবং আদিবাকে লক্ষ্য করে বলে, আপাতত কিছুদিন এভাবে সহ্য করে নাও, কারণ এখন যদি এই ঘর থেকে বেরিয়ে যাই, বাড়িতে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা শোনাবে। আর আমি চাই না আমাদের কথা বাইরের কেউ জানুক এবং তা নিয়ে তোমাকে, আমাকে বা আমাদের পরিবারকে
কোনো কথা শোনাক। আশা করব তুমিও এতটুকু অ্যাডজাস্টমেন্ট করবে। আর পাড়া প্রতিবেশী বাড়ির লোকজন চলে গেলে তোমাকে তোমার প্রপার প্রাইভেসি দিয়ে দিব। রুম থেকে বেরিয়ে যাব আর আসবো না। যত সব থার্ড ক্লাস ড্রামা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে নীল একবারও আদিবাকে ডিস্টার্ব করেনি, না আদিবা অযথা নীলকে ডিস্টার্ব করেছে বা নীলের সঙ্গে কোনো কথা বলেছে। যদিও নীল কয়েকবার চেষ্টা করেছিল, সরি বলেছিল আদিবাকে, কিন্তু তারপরও আদিবা কোনোভাবে নীলকে পাত্তা দেয়নি। আজ আদিবা এবং নীলের বিয়ে হওয়ার 1 সপ্তাহ, তাই আদিবা সিদ্ধান্ত নিয়েছে আজকে থেকে সে কলেজে যাবে। এতে নীলের বাবা মা সম্মতি দিয়েছে এবং তারা বলেছে নীলকে তাকে নিয়ে যেতে নিয়ে আসতে। প্রথমত আদিবা নীলের সঙ্গে যেতে না চাইলেও পরবর্তীতে নীলের বাবা মায়ের জোড়াজোড়িতে আদিবা রাজি হয় নীলের সঙ্গে কলেজে যাতায়াত করতে। আদিবা যখন নীলের সঙ্গে কলেজে যেতে রাজি হয়, এতে নীল বেশ মনে মনে খুশি হয়। সে হয়তো এভাবে আস্তে আস্তে আদিবা নীলকে মেনে নেবে। তাই নীলের মনে নিজের অজান্তেই তাই নীল নিজের মনের আনন্দে নিচে যায়, পার্কিং থেকে গাড়ি বের করে, এদিকে ফোন দেয় কলেজে যাওয়ার জন্য। নীল এবং আদি এবার এইচএসসি ক্যান্ডিডেট। নীল তার বাইক বের করে এদিকে কল দেওয়ার পরে আদিও এসে গ্যারেজ থেকে গাড়ি বের করে। দুজনেই বাইক নিয়ে বিল্ডিংয়ের সামনে অপেক্ষা করতে থাকে আদিবার আসার জন্য। আদিবা নীলের বাবা মা এবং আদিবার বাবা মায়ের সঙ্গে দেখা করে তাদের থেকে বিদায় নিয়ে নিচে আসে এবং কোনো দিকে না থেকে সোজা গিয়ে আদির বাইকের পিছনে উঠে বসে। আদিবা যখন হুট করে এসে আদির বাইকে উঠে বসে, তখন নীলের হাস্যোজ্জ্বল চেহারাটা ঘন কালো মেঘে ঢেকে যায়। আদি বিষয়টা লক্ষ্য করে এবং সাথে সাথে সে আদিবাকে প্রশ্ন করে, কি রে আপু, তুই আমার বাইকে? কেন, আমি তো তোর বাইকেই যাই আগে থেকেই। কিন্তু আগে তো তোর বর ছিল না, এখন তো তোর বর হয়েছে, তাহলে তুই আমাকে কেন নিজে ড্রাইভার বানাচ্ছিস? বর্ন মাই ফুট। ফালতু কথা না বলে গাড়ি স্টার্ট দে। আর যদি তোর আমাকে নিয়ে যেতে অসুবিধা হয় তাহলে বল, আমি একাই চলে যাচ্ছি। কিন্তু আপু। আচ্ছা আদি, বাদ দে, তাড়াতাড়ি চল। আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট লেকচার আছে, এটা নিশ্চয়ই ভালো করে জানিস। আর সেটা কোনোভাবে মিস দেওয়া যাবে না, কারণ 1 মাস বাদে আমাদের পরীক্ষা, তাই সিলেবাসে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, চল। এই নীল ভাইয়া দাঁড়াও, আমাকে নিয়ে যাও। তোমাকে নিয়ে যাব মানে? কোথায় যাচ্ছ তুমি? উফ ভাইয়া, তুমি কি কানা নাকি? দেখো না কোথায় যাচ্ছি। ইউনিফর্ম তো পরে আছি স্কুলে, তাহলে কেন জিজ্ঞেস করছো কোথায় যাচ্ছি? তাড়াতাড়ি চলো তো, এমনি অনেক দেরি হয়ে গেছে। এই লেট লতিফা, তুই প্রতিদিনের মতো আজকেও দেরি করেছিস। তোর স্কুল কয়টায় আর তুই যাচ্ছিস কয়টায়? ফাজিল মেয়ে, সারাক্ষণ শুধু পড়ায় ফাঁকি দেওয়া। ভালো করে পড়াশোনাটা কর, বুঝলি? না হলে কাকা তোকে কোনো এক কাজে ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে, তখন লোকের বাসায় কাজ করে খাওয়া লাগে। এই শোন আদি ভাইয়া, বেশি কথা বলবি না। আমার কামের ছেলের সাথে বিয়ে হবে মানে? আমার বিয়ে তো হবে নীল ভাইয়ের মতো স্মার্ট হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলের সঙ্গে। আর তাছাড়া কবি বলেছে যারা পড়াশোনায় কাকে মারে তাদের বড়রা অনেক হ্যান্ডসাম হয়, নীল ভাইয়ের মতো। এই ফালতু কথা কোন কবি বলেছে রে তোকে? আমাকে যে সারাদিন গবেট গবেট বলিস, সামান্য কবির নাম নিজে জানিস না, নিজে আবার নিজেকে ইন্টেলিজেন্ট বলিস। ছি, তোর এই ইন্টেলিজেন্টের কথাই আগুন, যে ইন্টেলিজেন্টের দ্বারা সামান্য একটা কবির নাম জানিস না। আচ্ছা, এই কবির নামটা তো আমিও জানি না। আরে ভাইয়া, হ্যান্ডসাম ছেলেরা কবিতা পড়ে না আমি জানি, তাই তোমাকে বলিনি, ওই বলদকে বলেছি। যাই হোক, তোমার জানার জন্য বলে দিচ্ছি, কবি নিশানন্দ দাস বলেছে এই লাইনটি। নিশার কথা শুনে নীল এবং আদি দুজনেই আবুলের মতো তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর দুজনের চোখাচোখি করে আসলে নিশা কোনো কবির নাম বলল নিশান্ত দাস বলে কোন কবি আছে বলে এ পর্যন্ত তাদের জানা নেই। তিনজনই এমন আজেরা কথার মাঝে আদিবা বিরক্ত হয়। হুট করে তাদের পিঠে চাটি মেরে বলে উঠল, এই তোরা যাবি নাকি আমি নেমে যাব? আমার কিন্তু এবার ভীষণ বিরক্ত লাগছে। আদিবার কথা শুনে নিশা ভয় পেয়ে যায় এবং দ্রুত নীলের বাইকের পিছনে উঠে পড়ে। এরপর আদি এবং নীল দুজনে বাইক স্টার্ট করে। তাদের তিনজনের কলেজে যেতে প্রথমে নিশার স্কুল পড়ে। নিশার 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাকে দেখতে লাগে অলস, কিন্তু তারপরও দুর্দান্ত মেধাবী একজন ছাত্রী।
তারা নিশার স্কুলের সামনে আসলেই নীল গাড়ি ব্রেক করে এবং নিশা গাড়ি থেকে নেমে আদির দিকে মুখ ভেঙচি দিয়ে নীলের দুগাল টেনে আদরে গলায় বলে, ধন্যবাদ ভাইয়া, এত দুর্দান্ত একটা লিফট দেওয়ার জন্য। রোজ আমাকে এভাবে লিফট দিয়ে দিও। জো হুকুম ম্যাডাম। যত সব আলগা পিরিত। আদি এবং নীল কলেজ গেটে গিয়ে বাইক ব্রেক করতে আদিবা দ্রুত গতিতে বাইক থেকে নেমে কলেজের ভিতরে প্রবেশ করে। আদিবাকে কলেজে প্রবেশ করতেই তার বান্ধবী বন্ধু তাকে ঘিরে ধরে। এরপর তারা একের পর এক আদিবাকে প্রশ্ন করতে থাকে। কি রে দোস্ত, এতদিন কলেজে আসিসনি যে? আমরা তো ভাবলাম আবার বিয়ে টিয়ে করে ফেলি নাকি আমাদের দাওয়াত না দিয়ে। একদম মনের কথা বলছিস। আমি তো ভাবলাম বিয়ে শাদী করে জামাই নিয়ে কলেজে আসবে ম্যাডাম। তোদের এসব ফালতু কথা বলা শেষ হয়েছে? কেন যে তোরা কলেজে আসিস এসব ফালতু কথা বলতে, তাই না? যত সব। আরে মামা, বিরক্ত হচ্ছিস কেন? আমরা তো জাস্ট মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, অনেক মজা নিয়েছিস আমাকে নিয়ে। আমি তো তোদের মজা নেওয়ার জোকার, তাই না? চল কলেজে যাই, এমনি অনেকদিন ক্লাস করি নাই, সামনে আবার মিড টার্ম পরীক্ষা, কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না, তাই জন্যই চলে এলাম ক্লাস করতে। এই দেখো আমাদের বিদ্যাসাগর চলে এসেছে। এতদিন তো কলেজে আসেই নাই। আসে না যদিও বা আসলো, তিনি সাহেবের আবার ক্লাস করা লাগবে। চল ভাগ, ক্লাস করা লাগবে না, চল যাই, গিয়ে আড্ডা দিই, ক্যান্টিনের দিকে যাই, চল। আদিবা না যেতে চাইলেও আদিবাকে তার বন্ধু বান্ধবরা সকলে জোর করে আদিবাকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে যায়। নীল এবং আদি গ্যারেজে বাইক পার্ক করে এসে দেখে আদিবা তার বন্ধু বান্ধবদের সাথে ক্লাসে আগে ক্যান্টিনের দিকে যাচ্ছে। আদিবাকে ক্যান্টিনের দিকে যেতে দেখে নীল ভুরু কুঁচকে যায়। সে আদিকে উদ্দেশ্য করে বলে, এই তোর বোনের নাকি অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে সামনে, পরীক্ষা। এই ক্লাস কোনোভাবে মিস দেওয়া যাবে না, তাই তাকে কলেজে আসতেই হবে। তাহলে তোর বোন এখন ক্লাস না করে ক্যান্টিনের দিকে যাচ্ছে কেন? তা আমি কি করে জানবো আজব? তুই জানবি না মানে? তোর না বড় বোন খোঁজ নিবি না? আশ্চর্য, আমার বোন হওয়ার আগে ভুলে যাস না, সে এখন তো স্ত্রী, তাই আমার খোঁজ নেওয়ার দায়িত্ব, আগে তার সকল খোঁজ খবর রাখার দায়িত্ব তোর, ভুলে যাস না এই কথা। দেখ দোস্ত, তোর বোন তো আমাকে সহ্য করতে পারে না, তাই প্লিজ তুই একটাবার খোঁজ নিয়ে দেখবি। আরে বাদ দে, চল আগে আমরা আমাদের ক্লাস করে আসি। আর তাছাড়া আপু এখন ছোট নেই, আর ভালো মন্দ বোঝার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, তাই তাকে জোর করে কিছু করানোর মতো এখন কিছু নেই। তাই চল আমরা আমাদের ক্লাস করে আসি, তারপরে দেখছি ওর সঙ্গে কথা বলছি। আদি আর নীল নিজেদের ক্লাসের দিকে যায়। আদি এবং নীল টানা 2 ঘন্টা ক্লাস করে বাইরে আসে। এরপর তারা আড্ডা দেওয়ার জন্য অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে ক্যান্টিনের উদ্দেশ্যে যায়। সেখানে গিয়ে নীলের পা যেন থমকে যায়। একে দেখছে সে, এটা তো আদিবা। আদিবা মেহেদির হাতে হাত রেখে বসে আছে এবং বেশ হেসে সে কথা বলছে তারা। হঠাৎ করে নীলের কি যেন হলো, সে আর সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত আদিবা এবং মেহেদির দিকে এগিয়ে গেল এবং আদিবা এবং মেহেদির হাত ধরে টান দিয়ে মেহেদির থেকে আদিবাকে ছাড়িয়ে দেয়। হঠাৎ আকস্মিক ঘটনায় মেহেদি এবং আদিবা দুজনেই ভরকে যায়। আদিবা যখন লক্ষ্য করে দেখে এ আর কেউ নয়, সে আর এক মুহূর্ত দেরি না করে ঠাস করে নীলের গালে চর বসিয়ে দেয়। চরের শব্দে ক্যান্টিনের চারপাশে সকলে তাদের দিকে আঙ্গুল লক্ষ্য করে এবং হঠাৎ জ্বরের শব্দে চারপাশে সকলে তাদের দিকে লক্ষ্য করে। এরপরে আদিবা আঙ্গুল ইশারা করে চিৎকার করে বলে, ছোট লোক জানোয়ার কোথাকার, দিন দুপুরে পাবলিক প্লেসে ইফটিজিং করছিস, মেয়েদের গায়ে হাত দিচ্ছিস, তোর এত বড় সাহস? বেবি, কে এটা? চিনো তুমি একে? অসম্ভব বাবু, আমি কি করে এসব রাস্তার পাতি পোলাপেনকে চিনবো? আদিবার কথা শোনা মাত্রই মেহেদি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত গতিতে নীলের শার্টের কলা চেপে ধরে এবং তাকে আঘাত করতে নিবে। এমন সময় হঠাৎ করে আদি এসে মেহেদির হাত ধরে ফেলে এবং আদি রেগে গিয়ে আদিবা এবং মেহেদিকে কিছু বলতে যাবে। এমন সময় নীল আদিকে আটকে দিয়ে এবং কান্না জড়িত গলায় বলে, ছেড়ে দে আদি, আমাদের মতো রাস্তার ছাত্রী পোলাপাইনের সঙ্গে এটা যায়, এটা কোনো বিষয় না। সরি, দুঃখিত, ক্ষমা করে দিবেন। আসলে আমরা রাস্তার ছেলে পেলে তো, তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কি ব্যবহার করতে হয় জানি না, তাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি।
যদি পারেন তো আমাদেরকে ক্ষমা করে দিবেন, আর কখনো আপনার সামনে আসবো না বা আপনাকে বিরক্ত করব না। আদি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নীলকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং আসার সময় আদিবাকে উদ্দেশ্য করে এটা বলে আসতে বলে যে আজকে তুই যেটা করলি আপু একদম ঠিক করলি না। দেখিস, এর জন্য তুই একদিন খুব পস্তাবি। হয়তো সেদিনটা অনেক বেশি দেরি হয়ে যাবে, কিন্তু তোর কিচ্ছু করার থাকবে না। সত্যি কি খুব আমি বেশি করে ফেলেছি? না, কিছু বেশি হয়নি। ও আমার সঙ্গে যেটা করেছিল তার কাছে এটা কিছুই না। আদিবা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে আদিকে কয়েকবার খুঁজেছে ফোন দিয়ে, কিন্তু আদির ফোন বন্ধ পেয়েছে। আদিবা ভেবেছে হয়তো আদি তার উপরে রাগ করেছে, তাই সে আর দেরি না করে রিক্সা করে বাড়ি ফিরে আসে। সে বাড়িতে ফিরে প্রথমে তাদের ফ্ল্যাটে যায় এবং সেখানে গিয়ে তার বাবা মার সাথে দেখা করে। কিন্তু আদিবা আজকে একটি বিষয় লক্ষ্য করে, তার বাবা মা প্রতিদিনের ন্যায় তার সাথে কথা বলছে না, কেমন যেন একটা ব্যবহার করছে। মনে হচ্ছে যেন আদিবা খুব বড় কোনো অন্যায় করে ফেলেছে, এজন্য তার বাবা মা তাকে পুরোপুরি উপেক্ষা করছে। সে কোনো প্রশ্ন করলে তাকে কড়া গলায় উত্তর দিচ্ছে। আদিবা ভাবে হয়তো আদি বাড়িতে এসে কলেজে বিষয়টা বলে দিয়েছে, এজন্য তার বাবা মা তার উপর রাগ করে আছে। বিষয়টি বুঝতে পেরে আদিবার বেশি তার বাবা মাকে বিরক্ত না করে, কারণ সে জানে তার বাবা মা এখন তার উপর রেগে আছে, সেজন্য তারা এমন ব্যবহার করছে। আবার রাগটা যখন কমে যাবে তখন তারা আবার এমন ব্যবহার করবে না। তাই আদিবা এখানে না দাঁড়িয়ে নীলদের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। আদিবা নীলদের ফ্ল্যাটে আসার পর নীলের বাবা মাকে একদম স্বাভাবিক দেখে যেন কিছুই হয়নি। আদিবা আবারও মনে মনে ভাবে, তবে কি নীল বাড়িতে এসে কিছুই বলেনি, যেখানে তার নিজের বাবা মা তার সাথে ঠিকভাবে কথা বলছে না, এমন ব্যবহার করছে। আর যদি নীলের বাবা মার কানে আসে আদিবা তার ছেলের সঙ্গে কি করেছে, তাহলে তো তাদের আরও খারাপ ব্যবহার করার কথা, কিন্তু না, তারা তো একদম স্বাভাবিক আছে। আদিবা ভাবে তার মনে, তার কিছুই জানে না, তাই আদিবা আর কিছু বলে না। তাদের সঙ্গে কৌশল বিনিময় করে আদিবা ঘরে যায়। আদিবা ঘরে গিয়ে পুরো ঘরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। না, পুরো ঘর সকালে যেমন রেখে গিয়েছে তেমনই আছে, তার মানে নীল এখনও বাড়িতে আসেনি। এরপর আদিবা আর বেশি কিছু না ভেবে ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বেশ কিছুক্ষণ ঘরে নীলের জন্য অপেক্ষা করে। এভাবে সারাদিন চলে যাওয়ার পর যখন নীল বাড়িতে আসে না, তখন আদিবার কেন জানি অনেক খারাপ লাগতে থাকে। সেভাবে আজকে ঘটনাটা একদম ঠিক হয়নি, তাই নীলের সঙ্গে এমন ব্যবহার করা একদম উচিত হয়নি। সে মনে মনে ভাবে, নীল আসলে নীলকে অন্তত একবার সরি বলা উচিত। এরপর আদিবা রাতে খাবার খেয়ে এসে আবার নীলের জন্য অপেক্ষা করতে থাকে। সে খাবার টেবিলে বসেও নীলের বাবা মাকে অনেকবার নীলের সম্পর্কে প্রশ্ন করতে চেয়েছে, কিন্তু তারা কি ভাববে এভাবে হয়তো বা তার মনের ইগো তাকে বাধা দিয়েছে, তাই সে কোনো প্রশ্ন করতে পারেনি। এরপর আদিবা অনেক রাত পর্যন্ত নীলের জন্য অপেক্ষা করে। তারপরও যখন নীল বাড়িতে ফেরে না, তখন হয়তো বা ভাবে নীল আদির সঙ্গে আছে, তাই সে আর কোনো দিক না ভেবে ফোন করে। আদি ফোন কয়েকবার বাজে, কিন্তু আদি ফোন রিসিভ করে না। বেশ কয়েকবার কল দেওয়ার পরে আদি ফোন রিসিভ করে এবং বলে, হ্যাঁ আপু, কি বলবে বল। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। নীলকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বল, ওর সাথে আমার কথা আছে। ওর সাথে তোর আবার কিসের কথা? আজকে এত কথা বলে পেট ভরেনি নাকি? আরো কিছু বাকি রেখেছি বলার জন্য। আদি, এবার কিন্তু তুই বেশি বেশি বলছিস। তাড়াতাড়ি নীলকে বাড়িতে পাঠাও, ওর সাথে আমার কথা আছে। আর হ্যাঁ, আমি নিশ্চয়ই আমাদের মধ্যেকার ব্যক্তিগত কথা তোকে বলতে আগ্রহী নই। হাসাইলি রে আপু, তোদের আবার ব্যক্তিগত কথা? তোদের মধ্যে ব্যক্তিগত বলে কিছু রেখেছিস তোরা? ও সরি, তোরা বলতে যাব কেন? তুই রেখেছিস কোন ব্যক্তিগত কিছু? যে পাবলিক প্লেসে নিজের স্বামী সন্তান করতে জানে না, তাদের নাকি আবার ব্যক্তিগত? যাই হোক, হ্যাঁ বাদ দে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর হ্যাঁ, নীলা আমার সঙ্গে নেই যে আমি ওকে পাঠিয়ে দেব। তোর সাথে নেই মানে? তাহলে সে কোথায়? তোর স্বামী কোথায় সেটা আমি কি করে বলবো? আদি প্লিজ, খেয়ালই করিস না, আবার এখন মজা করার মুড নেই। আশ্চর্য, তোর সাথেই মাঝরাতে আমি হেয়ালি করব? এত সময় আমার আছে?
আচ্ছা আমি রাখছি, সকালে আবার পৌঁছে গেছে। হ্যাঁ, সেখানে যেতে হবে। টাটা, আল্লাহ হাফিজ, পরে কথা হবে। আদি 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 আদিবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। এবার কেন জানি আদিবার নিজের মাথার চুল নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। কেন সে তখন নীলের সঙ্গে ওরকম ব্যবহার করতে গেল? এখন এত রাতে কোথায় গেল ছেলেটা? এই ছেলেটার এত জিদ কেন বুঝতে পারে না? এই ছেলেটার এত জিদ কেন বুঝে পায় না আদিবা? নিজে অন্যায় করবে আবার নিজে নিরুদ্দেশ হয়ে যাবে। আশ্চর্য! এসব কথা ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু তারপর নীল ঘরে আসে না। এবার আদিবার দুশ্চিন্তা হতে থাকে। সে একবার ভাবে নীলের বাবা মার রুমে নক করবে, তাদেরকে জিজ্ঞেস করবে নীল কোথায়, তারা জানে কি না। যে ছেলে একবার বাড়িতে না আসলে তার বাবা মা পাগল হয়ে যেত, সে ছেলে আজ সারাদিন বাড়িতে আসনি। এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাড়িতে এলো না। তাহলে নীলের বাবা মা চুপ করে আছে কেন? তবে কি তারা জানে নীল কথাই? তারা যদি জেনে থাকে তাহলে একবারও আদিবাকে কথা বললো না কেন? এসব কথাই ভাবতে ভাবতে কখন যে আদিবার ঘোর লেগে গেছে সে নিজেও জানে না। হঠাৎ করে সে জ্ঞান ফিরে পায়। চারিদিকে ফজরের আজানে ধ্বনি হচ্ছে। আদিবা আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখে কোথাও নীল নেই। এটি সে মনে মনে ভাবে, তাহলে কি গত রাতে নীল বাড়িতে ফিরে আসেনি? আচ্ছা, আদিবার এই সামান্য কথাতে যদি নীল এতটা অভিমান করতে পারে, তাহলে নীল যে আদিবার সঙ্গে যা যা করেছে তারপর আর এবার সবটা কি করে মেনে নিয়েছে। এবার আদিবা এবং নীলের বাবা মার সঙ্গে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় নীলের বাবা আদিবাকে উদ্দেশ্য করে বলে, মামনি, তুমি কি একা একা কলেজে যেতে পারবে নাকি তোমাকে কলেজে দিয়ে আসতে হবে? না মানে ড্রাইভারকে বলে দিলে তার সঙ্গে যেতে পারবে নাকি আমি গিয়ে তোমাকে রেখে আসবো? চলো মামনি, তোমাকে আজকে আমি কলেজে দিয়ে আসি। কেন বাবা, নীল কোথায়? সে যাবে না কলেজে? নীলের তো সামনে পরীক্ষা, তাই সে আর কলেজে যাবে না। এখন শুধু কোচিং করবে, আর কলেজে যেতে তেমন একটা ক্লাস হয় না, তাই নাকি ও কলেজে যাবে না। আচ্ছা নিজের আব্বু, তুমি না হয়ে মেয়েটার কলেজে দিয়ে আসো। না সমস্যা নেই, আমি একা একাই যেতে পারবো, কিন্তু গতকাল নীল কি বাসায় ফেরেনি? সে কি কোথাও গিয়েছে? আসলে ওর তো এখন তেমন একটা কলেজে ক্লাস নেই, তাই ও ভাবছিল যে ওর দাদুর ওখান থেকে কোচিংটা কাছে হবে, আর ও তো পড়াশোনায় মনোযোগী হতে পারবে এবং ভালোভাবে পরীক্ষাটাও শেষ করতে পারবে। তাই গতকাল তার দাদুর বাড়িতে গিয়েছে। এখন নাকি ও পরীক্ষার কয়দিন ওখানেই থাকবে। তার মানে ও সত্যি সত্যি নিজেকে আমার থেকে আলাদা করে রাখতে চাইছে। সমস্যা নেই, থাকুক ও ওর মতো, কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? কেন নিজের মধ্যে একটা শূন্যতা কাজ করছে? কেন বারবার মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই জীবনে, অসম্পূর্ণ। নীলের আব্বু আজকে আদিবাকে কলেজে নিয়ে এসেছে। নীলের আব্বু আদিবাকে কলেজ গেটে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। আদিবা কলেজ গেটে প্রবেশ করলে তার বন্ধুবান্ধব তাকে ঘিরে ধরে এবং তাদের সঙ্গে কথা বলে কলেজে ক্লাসের দিকে যেতে লাগে। হঠাৎ করে কলেজের পাশে দিকে পারে একটা বড় মেহগুনি গাছের শিকড়ের উপর আদিবার চোখ আটকে যায়। সে কিছুটা দূরে এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে মেহেদির বুকে মাথা রেখে শুয়ে আছে এবং মেহেদি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। দৃশ্যটা লক্ষ্য করে আদিবা আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দ্রুত মেহেদির কাছে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে মেয়েটাকে মেহেদির থেকে টেনে তুলে মেহেদির গালে কষিয়ে একটা চড় মারে এবং রেগে চিল্লিয়ে বলতে থাকে, এসব কি হচ্ছেটা কি মেহেদি? কি হচ্ছে মানে? তুই করছিসটা কি? আর তুই আমাকে চর মারলি কেন? তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? কেমন করে কথা বলছি? তোর সাথে যেটা যায় তেমনভাবেই কথা বলছি। আর তাছাড়া 2 দিন তোর সাথে মিষ্টি কথা বলেছি, একটু ঘোরাফেরা করেছি বলে কি তুই আমার মাথা কিনে নিয়েছিস? তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে কোথায় গেল তোমার ভালোবাসা? ও তো আমি রোজই বাসি, এক এক দিন এক এক মেয়েকে। দেখো তুমি জেনে গিয়েছো, ভালো হয়েছে। আমিও আর এই নাটকটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম না। যখন একটু হাত ধরতে চাই, যখনই একটু কিস করতে চাই, তখনই বলো এখন না, এখন না, বিয়ের পর। আরে এখন কি আর সেই যুগ আছে? আর তোমার সঙ্গে বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে কে? আমিও তোমার প্রতি বোর হয়ে গিয়েছিলাম। আমিও ভেবে পাচ্ছিলাম না কিভাবে তোমাকে ড্যাম্প করা যায়। যেহেতু তুমি আজকে দেখেই ফেললে, সেহেতু আজকে তো আর সত্যটা লুকানোর কিছু নাই। তার মানে এতদিন যা করেছো সব অভিনয় ছিল?
তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। এতদিনের এত ভালোবাসা, এত প্রতিশ্রুতি সব মিথ্যে ছিল। মেয়ের জন্য পাতি ডায়লগ। মেহেদি আদিবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটিকে নিয়ে চলে যায় এবং আদিবা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে মেহেদি এবং ওই মেয়েটির যাওয়া লক্ষ্য করে। এরপর আদিবার বন্ধুবান্ধব সবাই আদিবাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার দিকে এগিয়ে যেতে লাগলে আদিবা তাদেরকে হাতে ইশারে থামিয়ে দেয় এবং দৌড়ে কলেজের বাইরে চলে যায়। আদিবাকে বেশ কিছুক্ষণ ধরে রাস্তা দিয়ে হাঁটার পরে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়, কিন্তু কেন যেন না আজকে কোনো কিছুই আদিবাকে আটকাতে পারছে না। সেই ঝুম বৃষ্টি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলেছে। আজ তার বৃষ্টির পানি ও চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আজ কেন যেন মনে হচ্ছে প্রকৃতিও আদিবার মতো দুঃখী হয়ে গিয়েছে। আদিবার যেমন অশ্রু ঝরছে, প্রকৃতিরও যেন অশ্রু ঝরাতে ব্যস্ত হয়ে পড়েছে। আদিবা কোথায় যাচ্ছে, কি করছে সে নিজেও বুঝতে পারছে না। সে শুধু এতটুকু জানে সে ঠকে গিয়েছে, চরমভাবে ঠকে গিয়েছে। সে আজ বুঝতে পেরেছে এতদিন সে এক অন্ধ গোলকধাঁধার মধ্যে ছিল, যেখানে শুধু তার অস্তিত্ব ছিল আর কেউ ছিল না তাকে সঙ্গ দেওয়ার জন্য, যা ছিল সব মরীচিকা। আদিবা হঠাৎ রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে এবং আকাশের দিকে তাকিয়ে সজোরে চিৎকার করে ওঠে এবং চিৎকার দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। এভাবে কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেজার পর সে বাড়ি ফিরে যায় এবং বাড়ি গিয়ে কোনো কিছু না বলে, কোনো দিকে না তাকিয়ে কেমন যেন জমে যাওয়া পাথরের মতো সরাসরি তার ঘরে গিয়ে দরজা লক করে দেয়। আদিবার আজকের ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগে সকলের কাছে। আদিবা তো সচরাচর এমন করে না। আদিবার মা অনেকবার আদিবাকে ডাকাডাকি করেছে, কিন্তু আদিবা কোনো উত্তর দেয়নি। আর এদিকে অনেকটা দেরি হয়ে যাওয়ার পরও আদিবা যখন বাড়িতে ফেরে না, তখন আদিবার শাশুড়ি মানে নীলের মা আদিবাদের বাড়িতে আসে এবং আদিবার মাকে জিজ্ঞেস করে আদিবা এসেছে কিনা। তখন আদিবার মা বলে, আদিবা এসেছে এবং তার রুমে নাকি শরীর খারাপ, তাই সে রুমে রেস্ট করছে। নীলিমা অবশ্য আদিবার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আদিবা নিজেকে গুটিয়ে নিয়েছে। সে কারোর সঙ্গে দেখা করতে চায়নি। নীলিমা বুঝতে পারে আদিবা হয়তো কোনো কারণে ডিস্টার্ব, তাই তাকে বিরক্ত না করে ফিরে যায় এবং বলে যায় তার মুড ভালো হলে সে যেন বাড়ি যায়। আর যদি এখানে কিছুদিন থাকতে চায় তাও থাকতে পারে, এতে তাদের কোনো সমস্যা নেই। এটা জানার পর আদিবার মা ভীষণ খুশি হয়। সে তার মেয়েকে তাদের পরিবার ছেড়ে নিজের এক পরিবারের কাছে গিয়েছে, যে পরিবার সকলে তাদের ভীষণ ভালোবাসে। কিন্তু আদিবার মা একটু আফসোস করে যে তার মেয়ে এই ভালোবাসার মূল্য দিতে জানল না। আদিও লক্ষ্য করে তার বোনের কিছু একটা হয়েছে, কিন্তু সে তার নিজের ইগোর জন্য তার বোনের কাছে যায় না, কথা বলে না। আজ বেশ কয়েকদিন পর আদিবা একটু স্বাভাবিক হয়ে বাড়ির ছাদে এসেছে। এসে চাঁদের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে আদি নিজের ঘরে নেট না পেয়ে ছাদে এসেছিল ফোনে কথা বলার জন্য, কিন্তু এসে দেখে আদিবা আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। হঠাৎ আদিবাকে দেখার পরে আদিবার নীলকে করা অপমানের কথা মনে পড়ে যায় এবং সে খুবই নিচে নেমে যেতে নিলে এমন সময় আদিবা তাকে পিছন থেকে ডেকে ওঠে। আদি, চলে যাচ্ছি যে। ও আচ্ছা, বোনকে পর করে দিয়েছিস তাই না? পর বললে কি আর পর করে দেওয়া যায়? তাহলে আর বোনের কথা মনে পড়ে না যে? না, তেমনটা না, আসলে কদিন পরীক্ষা চলছিল তো, তাই একটু ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হলো, তা এখনো কি ব্যস্ত আছিস? না তা না। আচ্ছা আপু, তোর কি হয়েছে বল? তোকে কেমন যেন অন্যরকম লাগছে। ভাই, একটু আমার পাশে এসে বসবি? আমার কেন জানি ভীষণ একা লাগছে। কি হয়েছে তোর বলতো? এখন তো তোর আরো বেশি ভালো থাকার কথা, কারণ তোর জীবনের সব থেকে বড় কাটাও তো এখন তোর জীবন থেকে সরে দাঁড়িয়ে। এখন তো টেম্পোরারি তোর জীবন থেকে সরে গেছে, হয়তোবা খুব শীঘ্রই পার্মানেন্টলি তোর জীবন থেকে হারিয়ে যাবে। মানে কি বলছিস কি তুই? চিন্তা করিস না, তুই যতটুকু খারাপ আছিস ততটুকু খারাপ লাগাও নিমিষেই তোর জীবন থেকে হারিয়ে যাবে। হয়তো 2-1 দিনের মধ্যে ডিভোর্স লেটার হাতে পেয়ে যাবে। পাগল হয়ে গেছিস তুই? কি বলছিস কি তুই এইসব? যা বলছি একদম সত্যি কথা বলছি। নীল স্টুডেন্ট ভিসায় বাইরে যেতে চায়, কারণ সে তো চোখের সামনে থাকলে নাকি না তুই না সে কেউই কখনো ভালো থাকে। তাই
তাই সে তার জীবন থেকে চিরতরে হারিয়ে যেতে চায়। তাই আইনি যত জটিলতা আছে সেগুলোর চেয়ে দেশে থাকতে থাকতে মিটিয়ে দিয়ে যাবে। চিন্তা করিস না, তখন তুই মনের মানুষের কাছে ফিরে যেতে পারবি, সমস্যা নেই। আর হ্যাঁ, নীল হয়তোবা কালকে একবার আসবে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে, এবং আগামী পরশু দিন সে ঢাকা চলে যাবে IELTS করার জন্য। অসম্ভব। এখানে অসম্ভবের তো কিছু নেই। তুই যা করেছিস, তারপর ওর জায়গায় যে কেউ থাকলে একই ডিসিশন নিত। আমি তোকে আগেই বলেছিলাম আপু, তুই সেদিন যা করেছিস তার জন্য তোকে পস্তাতে হবে, মারাত্মকভাবে পস্তাতে হবে। এবং সেটা হয়েছেও, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। তুই শুধু নিজের বন্ধুর দিকেই দেখেছিস, কই আমার দিকে তো কখনোই ভেবে দেখিসনি। তুই কি জানিস তোর বন্ধু আমার সাথে কি করেছে? জানি, সব জানি। তুই যেটা ভাবছিস তোর ক্ষতির জন্য করেছে, কিন্তু না, তোকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে এগুলো করেছে। কারণ ও যদি তখন তোকে বোঝাতে চাইতো, তুই কখনোই বুঝবি না, বরং তোকে ভুল বুঝলি। তাই ওকে বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে। মানে কি বলতে চাইছিস তুই পরিষ্কার করে বল। আমি আর আদি একদিন বাইক রেস করছিলাম। এমন সময় দুজনেই ক্লান্ত হয়ে ফাঁকা একটি মাঠে পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম। এমন সময় আমাদের কানে কিছু কথা আসে। কি কথা? মেহেদি আমাদেরকে লক্ষ্য করেনি। সে তার বন্ধুদের সাথে বলা বলি করছিল যে মেহেদি প্রথমে তোকে ভুলিয়ে ভালিয়ে তোর সঙ্গে রুম ডেট করবে, পরবর্তীতে সেটার ভিডিও করে তোকে ব্ল্যাকমেইল করে তার বন্ধুদের সঙ্গেও তোকে মিশতে বাধ্য করবে। আর অনেক মেয়ের সঙ্গে তারা এমন স্কিন করে এসেছে। এটা শোনার পরে নীলের রক্ত গরম হয়ে যায় এবং সে গিয়ে ওদের সঙ্গে ঝামেলা করে এবং মেহেদিকে প্রচুর মারে। অবশ্য সেও মার খেয়েছিল, কারণ হিরো হতে গেলে পারে তো হিরো হওয়া যায়, তাই না? তাই কিন্তু তারপরও সে দূরে যায়। ওর উত্তেজনা দেখে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমার বোনকে নিয়ে বাজে কথা বলা হচ্ছিল। যেখানে কাজটা আমার করার কথা ছিল, সেখানে সেই কাজটা ও নিজে করছিল। এটা দেখার পরে আমার তখন সন্দেহ জাগে, কিন্তু তারপরে আবার মনের মধ্যে কোথাও একটা থাকে যে হয়তোবা সে তোকে নিজের বোন বলে রেসপেক্ট করে। যেহেতু তুই আমার বড় বোন, সেহেতু সম্মানটা থাকা স্বাভাবিক। কিন্তু এতটা ডেসপারেট কেউ বন্ধু বলে জন্য হতে পারে, এটা আবার হজম হয়। তাই আমি ওকে কোনো মতে সেখান থেকে ছাড়িয়ে এনে যখন তাকে প্রেসারাইজ করি, তখন সে স্বীকার করে যে সে অনেক আগে থেকেই তোকে ভালোবাসে, এবং শুধু ভালোবাসে না, মারাত্মক লেভেলের ভালোবাসে, যে তোকে ছাড়া সে নাকি মরে যাবে। সেদিন সে আমার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে, বাচ্চাদের মতো প্রচুর কান্নাকাটি করে। বাচ্চারা যেমন একটি খেলনা পাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে বায়না করে, এবং ততক্ষণ পর্যন্ত সে বায়না করেই থাকে যতক্ষণ পর্যন্ত তার বাবা মা তাকে সে খেলনাটা দিতে। ঠিক সেইভাবে ওই পাগলটা সেদিন ততক্ষণ পর্যন্ত আমার হাতে পায়ে ধরে কান্না করেছিল, যতক্ষণ পর্যন্ত না আমি স্বীকার করি যে আমি তোর সঙ্গে ওর বিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আমি বললেই তো আর হবে না, তোকেও তো রাজি হতে হবে। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাতে আমি পাগলটাকে বল যে পাগলটা ছোট থেকে তিলে তিলে তোর প্রতি ভালোবাসা ঘুরতে ঘুরতে পুরো সমুদ্রে পরিণত হয়েছিল। এরপর সে তোকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তুই ওকে বারবার ভুল বুঝিস। এটা ভাবিস যে সে হয়তো তোর আর জানোয়ারটার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। এভাবে একদিন সিঁড়ির কাছে যখন সে তোকে বিষয়টা নিয়ে বোঝাচ্ছিল, তখন তোদের তর্কাতর্কিতে এক পর্যায়ে সে তোর অনেকটা কাছে চলে আসে, এবং সবাই আঙ্কেল আর বাবা কথা বলতে বলতে ফ্ল্যাটের দিকে আসছিল। তখন তোদেরকে এমন অবস্থায় দেখে তাদের মনে প্রশ্ন জাগে। নীল যখন বুঝতে পারে যে তোকে ভালোভাবে বুঝিয়ে কোনো কাজ হবে না, তাই সে বাঁকা পন্থা অবলম্বন করে। সে বাবা এবং আঙ্কেলকে দেখে তোর আরো অনেকটা কাছে চলে যায়, এবং এমনভাবে পুরো দৃশ্যটা তাদের সাথে ফুটিয়ে তোলে যেন তোরা দুজনে দুজনের অনেক কাছাকাছি এবং তোদের মধ্যে কিছু একটা চলছে। এরপর আঙ্কেল আর বাবা যখন তোদেরকে প্রশ্ন করে, তখন তুই উত্তর দেওয়ার আগে ও বলে যে হ্যাঁ, তোদের মধ্যে অনেক আগে থেকে সম্পর্ক এবং তোরা একে অপরকে ভীষণ ভালোবাসিস। তোরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবি না, এবং তোরা বিয়ে করতে চাস। বিষয়টা আঙ্কেল এবং বাবা আমার সাথে শেয়ার করেছে এবং আমাকে জিজ্ঞেস করেছে, কিন্তু কি করব? পাগলটার কাছে হার মেনে, তার ভালোবাসার কাছে হার মেনে আমাকে উপায়ন্তর না পেয়ে স্বীকার করতে হয়েছে যে হ্যাঁ, ও যা বলেছে সত্য। কিন্তু আমি কি জানতাম যে আমার কুলাঙ্গার বোন তার ভালো মানুষের এই দাম দেবে, তার ভালোবাসাটাকে উপেক্ষা করবে। এরপর আঙ্কেল আর বাবা পরিবারের সঙ্গে কথা বলে দেরি না করে ওই দিনই তোদের বিয়ের ব্যবস্থা করে।
এবং ঘরোয়াভাবে তোদের বিয়েটা দিয়ে দেয়। তোদের বিয়ের দিন তোকে নীল আবারও অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তুই না বুঝি উল্টো বারবার ওকে অপমান অপদস্থ করার জন্য মেহেদিকে ভালোবাসার কথা বলিস। এটাও ভীষণ ডেসপারেট হয়ে যায় এবং এটা ভাবে যে তোর সঙ্গে সেদিন যা হয়েছে এরপরে তুই আর মেয়েদের কাছে ফিরে যাবি না। তোকে নিজের সাথে আটকে রাখার জন্য বোকাটা কি অন্যায়টা করে ফেলেছে, তবে পারলে তাকে ক্ষমা করে দিস। আদি এক নিঃশ্বাসে কথাগুলো বলা শেষ করে। আদি যতক্ষণ কথা বলছিল আদিবা ততক্ষণ নীরব দর্শকের মতো তার দিকে যে কথাগুলো শুনছিল এবং অঝরে চোখের পানি ফেলছিল, কারণ সে জানে তার দ্বারা ঠিক কতটা বড় ভুল হয়েছে এবং অন্যায় হয়ে গিয়েছে। সে মরিচিকার পেছনে ছুটে গিয়ে তার জীবনের অস্তিত্ব হারাতে চলেছে। এরপর আদিবা হঠাৎ করে শব্দ করে কান্না শুরু করে দেয় এবং আদিবার দিকে ভালো করে লক্ষ্য করে এবং বলে, এখন কান্না করছিস কেন? এখন কান্না করে কোনো লাভ আছে? যা হয় তা তো হয়ে গিয়েছে। ভাই প্লিজ কিছু একটা কর, আমার নীলকে প্রয়োজন। প্লিজ ভাই, বন্ধুর জন্য তো অনেক করলি, এবার একটু নিজের বোনের জন্য কর প্লিজ। আমি কি করতে পারি? এখানে যা করার তুই করেছিস, এবারও যা করার তুই করবে। তুই চাইলেই অনেক কিছুই করতে পারিস। মানে? তুই শুধু একবার নীলকে আমার কাছে নিয়ে এরপরে যেভাবেই হোক, যেমন করেই হোক, ওর হাতে পায়ে ধরে হলে ওকে আমি নিজের কাছে আটকে রাখবো। আমি কোনোভাবে নীলকে হারাতে চাই না। প্লিজ ভাই আমাকে সাহায্য কর। কিন্তু আমি কিভাবে কি করব? ও কি আর আসবে? ঠিক আসবে। ও আসবে না, ওর খার সহকারে আসবে। ওর এত বড় সাহস, ও আমাকে একা রেখে বাইরে যাওয়ার চিন্তা করে কিভাবে? শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? শোন, এদিকে আয়। ভাই রে ভাই, তোরা জামাই বউ দুজনেই এত ক্রিমিনাল মাইন্ডে কিভাবে হতে পারিস? বেশি কথা না বলে যা বলছি তাই কর, না হলে দুইটারে যে কি করব তা তোরা নিজেরাও জানিস না। ওকে ওকে ঠিক আছে, করব। এখন চল, অনেক ঘুম পাচ্ছে, ঘুমোবো। তুই গিয়ে ঘুমা, এখন আমার ঘুম আসবে না। ঠিক আছে, তুমি এখন বইয়া বইয়া তোমার জামাইয়ের দুঃখে স্যাড সং শোনো, আমি গিয়া ঘুমাই। যাক, কাল আবার প্রচুর কাজ। আদি হাই তুলতে তুলতে ছাদ থেকে নেমে যায়। এরপর আদিবা ওখানে বসে কিছুক্ষণ একটা ভাবে। এরপর হঠাৎ করে তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। আরও কিছুক্ষণ আগে ছাদে বসে থেকে ঘরে ফিরে আসে। এভাবে রাতটা কেটে যায়। সকালে খুব ভোরে আদি নীলকে ফোন করে এবং হঠাৎ এত সকালে ফোন দেখে আদি দ্রুত উঠে বসে। এত সকালে তো আদি কখনো ফোন দেয় না, তাহলে আজকে কেন ফোন দিচ্ছে? বাড়িতে সব ঠিক আছে তো? কারো কোনো বিপদ হয়নি তো? আদিবা ঠিক আছে তো? এমন কিছু উদ্ভট চিন্তা করলে মাথায় গিয়ে নীল ফোন রিসিভ করে সাথে সাথে আদি অনেক উত্তেজনা নিয়ে বলে, নীল ভাই নিয়ে আপু আপু কি হয়েছে আদিবার? আদি কথা বলছিস না কেন? কথা বল, কি হয়েছে আদিবার? ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? কিরে কথা বল। নীলাপু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে হঠাৎ করে একটা বড় ট্রাক এসে আপুকে মেরে দিয়েছে। আমার আপু অবস্থা খুব খারাপ, কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। তুই কি একবার আসবি? কি বলছিসটা কি আদি? আমার আদিবার কি হয়েছে? কোথায় আছে সে? আমি জানি না রে, কি হবে কিছু বুঝতে পারছি না। একটু তাড়াতাড়ি পাড়ার শেষে ওই বড় মাঠের কাছে চলে আয়, ওখানে আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার আদিবার যদি কিছু হয় আমি কিন্তু সব কিছু ধ্বংস করে ফেলবো। আদি, আমার আদিবার যেন কিছু না হয়, আমি না আসা পর্যন্ত। আমি এক্ষুনি আসছি। কথাটি বলে নীল আর কোনো কিছু না ভেবে তার বাইকটা নিয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে তাদের পাড়ার শেষে ওই বড় রাস্তার কাছে চলে আসে। এসে দেখে সব কিছু কেমন যেন নির্জন, সিমসাম, আশেপাশে কেউ নেই। এখানে সে বেশ কিছুক্ষণ আগে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এরপর নীল চারপাশে পাগলের মতো খুঁজতে থাকে। সে বারবার আদি এবং আদিবার নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে এবং পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ করে নীল লক্ষ্য করে মাঠের ওই পাশে বড় গাছটা নিচে কেউ একজন বসে আছে। নীল আস্তে আস্তে সেদিকে এগিয়ে যায়। নীল যত এগিয়ে যাচ্ছে সে অবয়টা তার কাছে তত স্পষ্ট হচ্ছে। নীল যত কাছে যাচ্ছে তার হার্টবিট যেন আরও তত জোরে বিট করছে। তার এমন অনুভূতি হচ্ছে যেন আত্মাটা এখনই বেরিয়ে আসবে।
নীল একদম কাছে গিয়ে দেখে একটা মেয়ে নীল রঙা জর্জেট শাড়ি পরে হাতে কিছু একটা নিয়ে বসে আছে। এরপর নীল মেয়েটির একদম কাছে গিয়ে কাপা কাপা গলায় বলে, কে কে কে? নীলের ডাক শুনে আস্তে আস্তে মেয়েটি উঠে দাঁড়ায় এবং নীলের দিকে ঘুরে। মেয়েটি নীলের দিকে ঘুরতে দেখে অপূর্ব সৌন্দর্যে সঞ্চিত এই মেয়েটি আর কেউ নাই, তার মনে রানী, তার হার্টবিট, তার সুইট হার্ট আদিবা। নীল আর এক সেকেন্ডও দেরি না করে ঝড়ের বেগে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আদিবাকে, যেন ছেড়ে দিলে সে কোথাও হারিয়ে যাবে, এবং অস্বাভাবিক হারে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। নীলের এমন অস্থিরতা দেখে অটোমেটিক আদিবার মুখে একটি হাসি রেখা ফুটে ওঠে এবং সে আলতো হাতে নীলকে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় এভাবে অতিবাহিত হওয়ার পরে নীল যখন বুঝতে পারে, তখন সে এক ঝটকে আদিবাকে তার থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে দিয়ে পেছন ফিরে জোরে জোরে 2-3 বার শ্বাস নিয়ে আদিবার দিকে ফিরে বলে, এসবের মানে কি? কোন সবের? আমাকে মিথ্যে বলা হয়েছে কেন? আপনি জানেন আমার কি অবস্থা হয়েছিল? আরেকটু হলে প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। আপনার আমাকে অপমান করে শান্ত হননি, তাই না? এখন কি প্রাণটা নিতে চান? আমি জানি সেটা আমার শোনার কিছুই নেই, কিন্তু আগে তুমি বলো, তুমি না আমাকে ডিভোর্স দিচ্ছিলে, বিদেশ চলে যাচ্ছিলে, তাহলে আমার মরার খবর পেয়ে এমন হাইপার হয়ে ছুটে এলে কেন? যেহেতু তুমি আমাকে ভালোই বাসো না, সেহেতু আমি মরলাম কি বাঁচলাম সেটা দিয়ে তোমার কি? তোমার তো চলে যাওয়ার দরকার, তাই না? আমার থেকে দূরত্ব চাই, তো যাও চলে। আমি মরে গেলে তোমার কি? তাহলে তো তোমার আরো ভালো, আরো বেশি দূরত্ব পাবে। আদিবার কথা শুনে নীল আরও রেগে যায় এবং সে দ্রুত গতিতে আদিবার থেকে এগিয়ে গিয়ে আদিবার গলা চেপে ধরে এবং বলে, আমাকে ধ্বংস করতে চাও, তাই না তুমি? হাই, কি বলো তুমি? ধ্বংস হলে আমাদের অস্তিত্বের কি হবে? সে দুনিয়াতে এসে কাকে বাবা বলে ডাকবে? নীলের কথা পুরো শেষ না হতেই যখন নীলের সম্মতি ফিরে, তখন সে কি বলেছে তখন সে অবাক দৃষ্টিতে আদিবার দিকে লক্ষ্য করে এবং হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে যে সে যেটা বলেছে এটা সত্যি কিনা। এমন সময় আদিবার চোখের ইশারায় সম্মতি জানায় যে হ্যাঁ, সেটা সত্য। অমনি নীল কয়েকবার নিজের মুখে হাত দিয়ে মাথায় দিয়ে আর কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে উপনিস মাথা ঝাঁকিয়ে আবার আদিবাকে লক্ষ্য করে এবং আদিবাকে আবার জিজ্ঞেস করে আসলে সত্যি কিনা, নাকি সকলের মতো এটাও কোনো মিথ্যা ছলনা। আদিবা এবার কিছুটা পথ নীলের দিকে এগিয়ে আসে এবং আদিবার হাতে লাল রঙের গোলাপের গুচ্ছ ছিল, সেটা দিয়ে হালকা করে নীলের মাথায় বাড়ি দিয়ে নীলকে জড়িয়ে ধরে। তার এক হাত দিয়ে নীলের অন্য হাত নিজের পেটে রাখে এবং বলে, নিজেই অনুভব করে দেখো তো, অনুভব করতে পারো কিনা নিজের অস্তিত্বকে। নীল এবার বুঝতে পারে আদিবা আর যাই হোক এবার অন্তত মিথ্যা বলছে না, তাই সে শক্ত করে আরও আষ্টে পিষ্টে আদিকে জড়িয়ে ধরে এবং আদিবার ঘাড়ে গলে অসংখ্য চুমু দিতে থাকে এবং বলতে থাকে, বাবাকেই বাবা বলে ডাকবে আবার আমাকে আজকে স্বর্গীয় এত বড় সুখ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়তমা। এই সংবাদের পরিবর্তে পুরো জীবন তোমার চাইলে মারতে পারো, চাইলে টিকিয়ে রাখতে পারো, তবে কখনো ছুঁড়ে ফেলে দিও না, তাহলে কিন্তু আর বাঁচতে পারবো না। ভালোবাসি প্রিয়তমা, ভীষণ ভালোবাসি। ভালোবাসি পিচ্ছি, খুব করে ভালোবাসি। আচ্ছা নীল, আমি না একটা কথা ভাবছি। কি ভাবছো বলো? এক বাচ্চাকে এখন পর্যন্ত মানুষ করতে পারলাম না, আরেক বাচ্চার আগমনের ঘন্টা বেজে গেছে। ভেবে দেখেছো এবার আমার 12টা কিভাবে বাজবে? হঠাৎ করে নীলের বুক থেকে মুখ তুলে আদিবা বাচ্চাদের মতো ইনোসেন্ট ফেস করে। যখন নীলকে এ কথাটা বলে তখন নীল ভুরু কুচকে দিয়ে কথাটার মানে বোঝার চেষ্টা করে। যখন সে বুঝতে পারে আদিবা তাকে মিন করে কথাটা বলেছে, তখন সে আদিবাকে ছেড়ে দিয়ে বলে, তবে রে ফাজিল মেয়ে, আমাকে পিচ্ছি বলা তোমার একদিন কি আমার একদিন। লেও ঠেলা, এজন্যই তো বলেছিলাম এত পিচ্ছি জ্বালা সামলাবো কিভাবে। আদিবা দৌড়াতে থাকে এবং নীল আদিবাকে দৌড়াতে থাকে এবং তাকে ধরার চেষ্টা করে। দুজনেই হাসি খুশিতে মেতে ওঠে।